ওভারঅল যারা ধরেন আমরা প্রোগ্রামিং করি, এটা ওয়েব প্রোগ্রামিংয়ে হোক, ডেস্কটপ প্রোগ্রামিং হোক, মোবাইল প্রোগ্রামিংয়ে হোক, আমি বলবো যে এভরিওয়ান ইজ সফটওয়্যার ইঞ্জিনিয়ার। মানুষজন এখন কি করতেছে দেখেন, সারাদিন মোবাইল নিয়ে আছে, ফেসবুক করতেছে অথবা টুইটার করতেছে অথবা ইউটিউব দেখতেছে, মানে যেখানটাতেও যাচ্ছে সেটাই কিন্তু প্রোগ্রামিং। যেই পরিমাণ আমাদের দরকার সেই পরিমাণ মোর লেস কোয়ালিটি স্টুডেন্ট আসতেছে, কিন্তু যেই পরিমাণ আসতেছে সবাই কোয়ালিফাইড না, কোনো দিকে কোনো ফোকাস করে নেই, ডিরেক্টলি ইন্টারভিউতে চলে যাচ্ছে, নিজেকে কোনো গ্রো করে নেই। ও ভাবতেছে হয়তো বা আমি একটা কোথাও ঢুকলাম, শিখলাম, ওইখানে হয়তো বা আমাকে শিখাবে, বাট এটা তো আর সবাই শিখাবে না বা সব স্কোপটা ওইভাবে নাই। আমাদের মাইন্ডসেট বা স্কিল সেটা চেঞ্জ করতে হবে। এআই টুলস বা টেকনোলজি অলরেডি তো চলে আসছে, এগুলো দেখতে হবে যে আসলে আমরা কিভাবে এগুলোকে ইউটিলাইজ করে আমরা আরও প্রোডাক্টিভ হতে পারি। আপনার কাছে এমনিতে একটা আইডিয়াল জুনিয়র ডেভেলপারের ডেফিনেশন কি, মানে কি কি অ্যাসপেক্ট বা কি কি স্কিল সেট থাকলে আপনার কাছে মনে হয় যে একটা পার্সনকে জুনিয়র ডেভেলপার হিসেবে আপনি কনসিডার করবেন আর কি আপনার অর্গানাইজেশনে বা ইনফ্যাক্ট আপনার টিমেও যদি এখন চিন্তা করেন? আচ্ছা, ঠিক আছে। তো আমার টিম যদি বলেন, প্রথমত আমরা তো সফটওয়্যার আউটসোর্সিং কোম্পানি, ডেফিনেটলি এটাকে স্ট্যান্ডার্ডাইজ করা যাবে না, ঠিক আছে? কারণ দ্যার ইজ লোকাল কোম্পানিগুলো একভাবে চিন্তা করে, আমরা যারা আউটসোর্সিংয়ে কাজ করি তারা একভাবে চিন্তা করি। সো আমি যদি আসলে আমাদের আউটসোর্সিং কোম্পানিগুলোর আইডিয়াল একজন জুনিয়র ডেভেলপার বলি, তাহলে এটা তো আমি দুইটা দিক থেকে বলতে পারি। একটা হচ্ছে টেক স্কিল আর একটা হচ্ছে সফট স্কিল। তো টেক স্কিলের দিক থেকে যাদের জুনিয়র প্রোগ্রামারদের ক্ষেত্রে, তো জুনিয়র প্রোগ্রামার মানে যদি আমি বলি আইডিয়ালি কত মাস বা বছর, মেবি 6 মাস, 1 বছর, 2 বছর, এটাই তো জুনিয়র ডেভেলপার যখন আমি রিক্রুট করি। তো টেকের ক্ষেত্রে ডেফিনেটলি আমি দেখতে চাই যে অ্যাটলিস্ট, সাধারণত এই অ্যাটলিস্ট বলতে এই সময়টাতে ওরা অনেকগুলি প্রোগ্রামিং স্কিল হয় তা তো না, ডেফিনেটলি সাধারণত একটাতেই হয়, যেহেতু মাত্র কাজ শুরু করেছে, 6 মাস বা 1 বছর হয়। তো দেখতে চাই যে ও অ্যাটলিস্ট একটাতে বেশ ভালোভাবে জানে, বেশ ভালো ডেফিনেটলি তো সিনিয়রদের মতো জানবে না, বাট ওর একটা প্রোগ্রামিং, এটা পাইথন হোক, .NET হোক, ফ্লাটার হোক, সেটাতে অ্যাটলিস্ট একটাতেও একটা অ্যাকসেপ্টেবল লেভেলে জানে, অনেক ভালো না, এটা হচ্ছে তার টেক স্কিলটা। আর আমি বলবো যে তার টেক স্কিলের চাইতেও আমি আসলে তার সফট স্কিল বা আদার স্কিলটা বেশি দেখি এই স্কিলে। সেই আদার স্কিলগুলো কীরকম হতে পারে, ধরেন একটা হতে পারে কমিউনিকেশন। যেহেতু আমরা বাহিরের কোম্পানিগুলোর সাথে কাজ করি, সো কমিউনিকেশনটা আমাদের জন্য খুবই একটা ইম্পর্টেন্ট একটা ফ্যাক্ট, বিকজ অফ ওদের বাইরে কথা বলতে হয়, তারপর সেই কথা তো আবার ইংলিশে কথা বলতে হয়, সো কমিউনিকেশনটা যেন বেস্ট হয়। তারপর আমরা দেখি অ্যাজাইলিটি, মানে ফাস্ট, কি খুব স্লো মাইন্ডেড একজন লোক নাকি খুব ফাস্ট, ঠিক আছে, ওর লার্নিং কতটা কুইক করতে পারবে। আমি আমার কারেন্ট একটা জুনিয়র এক্সাম্পল দিয়েও বলতে পারি। এই সমস্ত ক্ষেত্রে হয় কি, আমাদের সার্ভিস কোম্পানিগুলো আমরা আসলে সবসময় একটা স্পেসিফিক টেকনোলজিতে ফিক্স থাকতে পারি না। সো দেখা যাচ্ছে যে আমার কারেন্ট একটা জুনিয়র ডেভেলপারকেও দেখা যাচ্ছে আমি .NET-এ কাজ করতে হচ্ছে, আবার ওর একটা শপিফাইতে আমরা কিছু কাজ করছি, সেখানে শপিফাইতেও কাজ করতেছে, আবার দেখা গেল কোনো একটা ক্লায়েন্ট রিয়েক্টের কাজ চাচ্ছে ওকে। সো ইউ সি দ্যাট আমরা এই প্যাটার্নটা দেখি, এই সব কিছু কিন্তু জানবে তা না, উইল টিচ দেম, বাট এই যে মাল্টিপল জায়গায় যাবে এই নেটটা ওর আছে কিনা, এই অ্যাডাপ্টেবিলিটিরও আছে কিনা, ও এটাতে ইচ্ছুক কিনা, মানে এই স্কিলগুলি আমরা দেখি। সো আমি আর কথা বাড়ালাম না, আপনার আরও অনেক কোশ্চেন আছে হয়তো। ঠিক আছে ভাই। সো মামুন ভাই, আপনার সম্পর্কে যদি আমি বলি, আপনি অলমোস্ট 24 বছর বা 25 বছর হবে, মানে 1999 থেকে যদি আমি কাউন্ট করা শুরু করি, এবং দেখলাম ভাই আপনার সাথে আমাদের কিছুটা সিমিলারিটি আছে, কারণ আপনি ক্যারিয়ারের শুরুর দিকে ফ্লোরা সিস্টেমে সম্ভবত ট্রেনিং প্রোভাইড করতেন, আপনার জবের একটা পার্ট ছিল। সো সেখান থেকে স্টার্ট অ্যান্ড দেন আপনি ডেভেলপমেন্ট একটা লম্বা সময় থাকছেন, এবং আমি আপনাকে বেসিক্যালি চিনি রাইসুল ভাইয়ের মাধ্যমে, কারণ রাইসুল ভাই আপনার কথা অনেকবার বলে, সেটা হচ্ছে যে জাকজারার মামুন ভাই, এবং আমি এর পরবর্তীতে আরও কয়েকজনের কাছে শুনছি যে জাকজারার মামুন ভাই। তো আপনি মোস্টলি জাকজারার মাধ্যমে অনেক বেশি পরিচিত। এখন জাকজারা সম্পর্কে হয়তো অনেকেই জানে না যে জাকজারা আসলে ইউএস বেসড একটা কোম্পানি ছিল বাংলাদেশে, এবং একটা সময় বাংলাদেশের যত বাঘা ডেভেলপার ছিল তার একটা বড় পোর্শন জাকজারাতে কাজ করতো, এবং সেখানে আপনি প্রায় 12 বছরের মতো হবে যে পুরো টিমটা ম্যানেজ করতেন, সিটিও হিসেবে একটা লম্বা সময় ধরে কাজ করছেন ভাই। অ্যান্ড দেন ফাইনালি এখন ভাই আপনি আপনার নিজের কোম্পানি চালাতেছেন, সেটাও একটা লম্বা সময় ধরে। খুব ছোটো করে যদি ভাই আপনার একটা ইন্ট্রোডাকশন দিতেন ওভারঅল। আচ্ছা, ঠিক আছে। আপনি শুরুতে যেটা বলেছিলেন ফ্লোরা বা ট্রেনিং, ওইখানটাতে আমি খুব কাপল অফ মান্থ ছিলাম, সো ওইটা আমি আমার কখনো কেরিয়ারে আনি না, বাট লিঙ্কডইনে আছে যেহেতু কখনো করেছি। সো তারপরে আসলে গ্রামীণ সফটওয়্যারে প্রোগ্রামার হিসাবে জয়েন করি, সো সেইখান থেকে আমি আমার কেরিয়ার বলবো। সো বাংলাদেশে অল্প 1-1.5 বছর 2 বছর কাজ করার পর আমি মোটামুটি একটা লম্বা সময় ইউএস মার্কেটেই কাজ করেছি।
সো এমন এমটোসিস টেকনোলজি নামে একটা কোম্পানি ছিল, সেখানে ছিলাম 1-1.5 বছর। দেন যেটা আপনি বারবার বলছিলেন যে জাকসারার কথা, সো জাকসারা আমরা শুরু করি অ্যারাউন্ড 5-6 জনের মতো, তারপর ধরেন এই টিম গ্রো করে প্রায় 100-এর মতন। আমরা ফিউ টপ ম্যানেজমেন্ট এখানে ছিলাম যারা এই যে কোম্পানির যে গ্রোথ, সেখানে আমাদের ইউএস ম্যানেজমেন্ট সহ যারা ইউএসের সিটিজেন, তাদের সহ আমরা এটা কাজ করেছি। সো দ্য রিজন যে আপনারা বারবার শুনেছেন এই জাকসারার কথা, বিকজ অফ দ্যাট আমরা ইউএসের বেশ বড় বড় ক্লায়েন্টের এবং বেশ ভালো প্রজেক্টে কাজ করেছি, ঠিক আছে। লাইক আমি যদি একটা স্পেসিফিক একটা এক্সাম্পলও দিই, আমরা 2006 বা 2007 দিকে ইউএসের প্রিজনারদের জন্য একটা ম্যাপিং সলিউশন তৈরি করেছিলাম। ইট ওয়াজ লাইক ধরেন ওদের হাতে ডিভাইস পরিয়ে দেওয়া হতো এবং একটা লোকেশন দেওয়া হতো, সে মগবাজার, এবং এই মগবাজারের বাইরে চলে গেলে 999-এ কল চলে যেত। সো ওইটা ওরা পুরো ম্যাপিং সলিউশনে দেখতে পারতো যে কোথায় কে কে আছে। সো এটা এই জন্য আমি গুরুত্বপূর্ণ বলছি যে আমি বলছি যে এই সময়টা ছিল 2006 বা 2007 এই সময়টা। সো তখন কিন্তু গুগল ম্যাপ নাই, ওই রকম নাই কিছু। হ্যাঁ, আমাদের সব রকমের কি বলা যাবে যে প্রোগ্রামিং যা বলে এগুলিকে করার জন্য। সো দ্যাট ওয়াজ লাইক আমাদের এখনও খেলা আছে, যেদিন আমরা লঞ্চ করতেছি প্রোডাক্টটা, সেদিন আমরা সারা রাত অফিসে, কেউ হাতে জিনিসটা পড়লো, ম্যাপে দেখা গেল দ্যাট ইজ অ্যান অ্যামাজিং মোমেন্ট যখন আমরা দেখেছি। সো তারপর ধরেন ইউএসের আমরা বেশ বড় বড় হেলথ কেয়ার প্রজেক্টে কাজ করেছি, অনেক বড় বড় কোম্পানি লাইক জর্জ মেসন ইউনিভার্সিটি, কমকাস্ট, বিবিসি, অনেক বিগ ডাটা হেলথ কেয়ারের কাজ। So the reason we were pioneer in BD industry was like the technology and like the sharp of the developers we had আর কি, ঠিক আছে। সো এই সব কিছু মিলে আসলে আমরা বেশ ভালো একটা টিম বিল্ড আপ করেছিলাম, যারা এখন ম্যাক্সিমামই আসলে বিভিন্ন দেশে চলে গেছে, খুব কম সংখ্যক আছে আমাদের দেশে এখন। সো সে পরিচয়ের কথা যেটা বলছিলেন আর কি, তো ওইখানেই আমি তো প্রায় 12-13 বছর ছিলাম। সো ইন্ডাস্ট্রি আমাকে ওইটাতেই বেশি চিনে। তারপর তো আমি আমার নিজের এন্টারপ্রেনারশিপ জার্নি শুরু করলাম 2017-এ। সো প্রথম দিকে কিছুদিন আমি মনে হয়েছিল যে আমি তো অনেক দিন বাইরের কাজ করেছি, তাহলে এবার একটু লোকাল কাজ করি, লোকাল মার্কেটটাকে দেখি। সো লাস্ট কিছু বছর আমি তখন লোকাল প্রোডাক্ট মার্কেট নিয়ে কিছু কাজ করলাম এখানে, স্টার্ট আপ নিয়েও, গিফট অ্যান্ড লয়ালিটি বেজ স্টার্ট আপ নিয়েও কাজ করলাম। পরে আমি দেখলাম যে আসলে আমি তো আউটসোর্সিংয়ের লোক। সো লোকাল মার্কেটটা যে পরিমাণ আসলে আপনার ক্লায়েন্ট আসলে এখানে যেভাবে আমাদেরকে বিলিং নিয়ে যেভাবে চিন্তা করে, প্লাস বিল উঠাতে যে পরিমাণ সময় লাগে, এটা দেখলাম যে আসলে দিস ইজ নট মাই কাপ অফ টি। তখন মনে হলো যে না, ঠিক আছে, আমি যেহেতু আউটসোর্সিংয়ের লোক, সো লেটস ফোকাস অন দিস। সো দ্যাটস হাউ উই বিল্ড দ্য ইনোভেন্ট ইন 1.5 বছর আগে ইনোভেন্ট সলিউশনস লিমিটেড বিল্ড করলাম, এবং এখন আমরা ফুললি সফটওয়্যার আউটসোর্সিংয়ে ফোকাসড। উই হ্যাভ নাও ক্লায়েন্টস ইন অস্ট্রেলিয়া, ইউকে, জাপান, সুইজারল্যান্ড, অ্যান্ড বাংলাদেশে একটা ক্লায়েন্ট আছে, সেটা হচ্ছে বিকাশ। এবং আমরা আমি বলবো যে গর্বের সহিত বলবো যে আমরা বেশ ভালো কাজ করি। লাইক অস্ট্রেলিয়াতে আমাদের যে ক্লায়েন্ট আছে একটা, ওইখানকার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বেসড একটা রিটেল প্রোডাক্টে কাজ করি আমরা। সিমিলারলি ইউকেতে আমরা একটা স্টিল ম্যানুফ্যাকচারিং কোম্পানির ইআরপি কাজ করছি। দেন সুইজারল্যান্ডে আমাদের একটা গুগল ডেভেলপার্সদের একটা টিম আছে, যারা ফাউন্ডাররা অনেক সিনিয়র গুগল ডেভেলপার্স, ওদের একটা প্রোডাক্ট আছে এআই বেস, সেটাতে আমাদের টিম কাজ করে। সো yeah, that is what myself and our current company is. So do you have any specific more question about me or my company? এই জায়গাটাতে আমার আরেকটা যে পার্টিকুলার প্রশ্ন আছে, যখন আমি আপনার নাম শুনি এবং আমি আপনার যখন অ্যাক্টিভিটি দেখি ওভারঅল, আমার কাছে মনে হয় যে আপনি খুবই ড্রিভেন টাইপের একটা পার্সন, এবং জিনিসপত্র কোনো একটা কাজ হাতে নিলে এটাকে শেষ করতে হবে এবং খুবই অর্গানাইজড ওয়েতে ফিনিশ করতে হবে। আপনি নিজে তো ডেভেলপার ছিলেন এবং ক্যারিয়ার ওই জায়গাটা থেকে স্টার্ট হয়েছে। তো এই যে আপনার ভিতরে এই যে সব কিছু করে ফেলতে হবে এবং ড্রিভেনভাবে একটা জিনিস কাজ করা এবং পরবর্তীতে অর্গানাইজভাবে কাজ করা, তো এটা কি আপনার ক্যারিয়ারের শুরু থেকে ছিল কিনা? আর দ্বিতীয়ত হচ্ছে এখন বর্তমানে যারা টেক ইন্ডাস্ট্রিতে ঢুকতেছে, তাদের জন্য এই স্কিল সেটগুলো কতটুকু গুরুত্বপূর্ণ সে যখন কোনো একটা কোম্পানিতে কাজ করা স্টার্ট করতেছে? আচ্ছা, ঠিক আছে। সো আপনার কোশ্চেনটাকে আমি দুইভাবে নেই। এটা কখন থেকে আমার লাইফস্টাইলে এসেছে, আরেকটা হচ্ছে যে যারা আসতেছে তাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। সো ফরচুনেটলি আনফর্চুনেটলি এই স্কিল সেটগুলো আমার অনেক দিন আগে থেকেই, আমি ঠিক সময় বলতে পারবো না, বাট আই ক্যান রিকল দ্যাট আমার ইউনিভার্সিটি লাইফ থেকে এগুলো ছিল আমার। যে ডিসিপ্লিন, তারপরে আপনার অ্যাজাইলিটি, তারপর হচ্ছে আপনার সিরিয়াসনেস, যে জিনিসটা করবো না সেটা করবো না, বাট যেই জিনিসটা করবো সেটা যেন আমি আমার তৌফিক মতো বা ভালোভাবে করার চেষ্টা করি আর কি। সো এটা হয় কি, আসলে আপনার একটা পার্সন হোক আর একটা কোম্পানি হোক, যেটা বলে যে একটা ব্র্যান্ডিং,
যে আপনার মধ্যে যদি কিছু ভালো কোয়ালিটি থাকে সেটা কি হয় তখন বাকি সবাইকে ইন্সপায়ার করে। সো দেখেন আমি যদি কিছু কোয়ালিটি, এটা ভালো হোক বা যেরকমই হোক, এটা যদি আমার থেকে থাকে, এটা কি হয় যে এগুলি তখন টিম, আমার যে জিনিসপত্রগুলো এটা ধরেন আমি এটা আমার টিমকে ট্রেন করতে পারি বা টিমও এটাতে অভ্যস্ত হয়। এতে কি হয় তখন ধরেন টিমও কিন্তু কিছু শিখে। নতুন যখন আমরা রিক্রুট করি তখন কি হয় যে মানে ওরা কিন্তু অনেকগুলো, এই যে সবাই বলে যে এমপ্লয়িরা চলে যায়, তাই না? সো এটা কিন্তু অনেক মানে এটাতে কাজ করার কিন্তু অনেকগুলি ব্যাপার আছে, এর মধ্যে কিন্তু ওদের গ্রোথেরও ব্যাপার আছে। সো একটা কোম্পানি কীভাবে গ্রো করবে বা একটা কোম্পানির কালচার কী হবে, এটা কিন্তু ডিপেন্ড করে অনেক ক্ষেত্রে ফাউন্ডারদের উপর, যে ফাউন্ডারে তার কালচারটা কী, ফাউন্ডার কীভাবে চিন্তা করে। ঠিক আছে, এখন যদি ধরেন আমি ব্যক্তিগতভাবে আমি নিজে যদি সিরিয়াস না হই, আমি যদি আমার ক্লায়েন্টদের ব্যাপারে কমিটেড না থাকি, আমি যদি কোয়ালিটির ব্যাপারে কমিটেড না থাকি, তাহলে তো আমার টিম তাই হবে। সো আপনার আনসারটা এখানে পেয়ে গেছেন দুইভাবে। একটা পেয়ে গেছেন যে আমি আসলে এগুলো সামহাও আমি অনেক আগে থেকে ইনহেরিট করি কম বেশি, এবং আমাকে সবাই চিনলে কিছু অ্যাট্রিবিউট দিয়ে চিনে যে না ঠিক আছে যে আমি হচ্ছে এরকম। আর সেকেন্ড আপনি পেয়ে গেছেন যে কেন আসলে বাকি সবার বা অনেকের ফলো করা উচিত জিনিসপত্রগুলি, বিকজ অফ আপনি যদি করেন তাহলে আপনার টিম করবে, আর আপনার টিম করলে আপনার ক্লায়েন্ট হেভি হবে, তাই না? সো দ্যাট ইজ হোয়াই এটা সবার জন্যই ট্রু, তাই না? প্রোগ্রামিং হিরোর জন্য ট্রু, আমার ইনোভেন্টের জন্য ট্রু, অ্যাজ এ পার্সন রাকিবের জন্য ট্রু, অ্যাজ এ পার্সন মামুনের জন্য ট্রু, তাই তো? বাট মোস্টলি আমরা দেখি যে ভাই ডেভেলপার একটু ইন্ট্রোভার্ট ক্যাটাগরির হয়, কথাবার্তা একটু কম বলে। আমি ওভারঅল আপনার অ্যান্সার থেকে যেটা বুঝলাম যে এই অ্যাট্রিবিউটগুলো আপনাকে একটা পার্সোনাল ব্র্যান্ড তৈরি করতে হেল্প করছে, যেটার মাধ্যমে আপনার একটা আইডেন্টিটি তৈরি হয়েছে। বাট মোস্ট অফ দ্য ক্ষেত্রে তো ডেভেলপার কমিউনিটি বা ডেভেলপার যারা হয় তারা একটু ঠান্ডা বা একটু ইন্ট্রোভার্ট স্বভাবের। এখন সবার কি এই স্কিল সেটগুলো থাকা খুবই জরুরি, নাকি যারা শুধুমাত্র ম্যানেজমেন্ট বা এই টাইপের জিনিসপত্রের ভিতরে আসতে চায় শুধুমাত্র তাদের জন্য? হ্যাঁ, মানে আপনি ঠিক আছে, যারা ম্যানেজমেন্টে আসতে চায় তাদের জন্য বেশি প্রয়োজন। আচ্ছা, ডেভেলপারদের জন্য যে সবগুলি থাকতে হবে তা না, আসলে সব দরকার নেই সব। আচ্ছা, নেক্সট হয় যেটা জানতে চাই যে আপনার কাছে প্রোগ্রামিংয়ের ডেফিনেশন কি? প্রোগ্রামিং বা এই যে ধরেন ওয়েব ডেভেলপমেন্ট বলে, সফটওয়্যার ইঞ্জিনিয়ার বলে, অনেক শব্দ, এই প্রত্যেকটা শব্দ, বিশেষ করে 3টা শব্দ, যে প্রোগ্রামিং, তারপর আরেকটা হইতেছে সফটওয়্যার ডেভেলপার বা ওয়েব ডেভেলপার, আর আরেকটা হইতেছে ইঞ্জিনিয়ার বলে। ইঞ্জিনিয়ার কাদেরকে বলে, ডেভেলপার কাদেরকে বলে, আর প্রোগ্রামার কারা আর কি? এটা যদি আপনি একটা ডেফিনেশন দেন। আচ্ছা, আমি স্ট্রেট ইজি করে ফেলবো ডেফিনেশনটা। হ্যাঁ, আমি জানি এগুলো নিয়ে অনেক তর্ক বিতর্ক আছে, এক একজন এক একভাবে বলে। ইভেন আমি যদি আমার নিজের ডেজিগনেশনও দেখি, কখনো প্রোগ্রামার, কখনো সফটওয়্যার ইঞ্জিনিয়ার, হ্যাঁ, কখনো আবার তো ওয়েব ডেভেলপার আছে। মানে আমি না সবগুলিকে একভাবেই দেখি। আমার কাছে সবগুলিকেই প্রোগ্রামার মনে হয়, সবগুলিকেই সফটওয়্যার ইঞ্জিনিয়ার। এটা আমার ব্যক্তিগতভাবে বলি। হ্যাঁ, কিছু জায়গায় স্পেসিফিক হতে পারে, ধরেন কেউ শুধু HTML ডেভেলপার, তার ক্ষেত্রে হয়তো বা কিছু এক্সেপশন হতে পারে। বাট ওভারঅল যারা ধরেন আমরা প্রোগ্রামিং করি, এটা ওয়েব প্রোগ্রামিংয়ে হোক, ডেস্কটপ প্রোগ্রামিং হোক, মোবাইল প্রোগ্রামিংয়ে হোক, আমি বলবো যে এভরিওয়ান ইজ সফটওয়্যার ইঞ্জিনিয়ার। আমি এটাকে জেনারেলাইজই করতে চাই, ঠিক আছে? এবং আপনি যদি খেয়াল করেন, এখন কেউ বলবে যে না এটা জেনারেলাইজ না, আমি ধরে নিলাম। খেয়াল করেন তো কোম্পানিগুলির ডেজিগনেশন দেখেন, আপনি যেই কোম্পানিগুলোর একটু আগেও নাম বলতেছিলেন, কয়টা কোম্পানিতে আছে ডিফারেন্ট ডেজিগনেশন, যে ওয়েব প্রোগ্রামার কি সফটওয়্যার, তা কি আছে আদৌ? খেয়াল করেন সবাই কিন্তু রেখেছে কি সফটওয়্যার ইঞ্জিনিয়ার, সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার, লেভেল 1, লেভেল 2, দেন ওয়াই। তার মানে কি তারা কিন্তু এটা স্বীকৃতি দিয়েছে। এখন যে তর্ক করতেছে বা যে বলে যে না ওয়েব প্রোগ্রামার এই ভিন্ন, তার কোম্পানির কি অবস্থা দেখেন, সে তো আলাদা ডেজিগনেশন রাখে নাই। আমার মনে হয় অত মানে এরকম ক্ষুদ্রভাবে দেখলে এরকম অনেক কিছু বের করা যাবে, বাট আমার মনে হয় অত দরকার নেই এর জিনিসটা। মানে লেটস সে এভরিওয়ান ইজ এন প্রোগ্রামার, এভরিওয়ান ইজ এন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। আচ্ছা, আর পরবর্তীতে ভাই যেটা জানতে চাই যে আপনি নিজে তো কম্পিউটার সায়েন্সে পড়াশোনা করছেন, এখন কম্পিউটার সায়েন্সে অনেকে কারণে অকারণে দেখা যায় যে ভর্তি হয়ে যায়, আর সে হয়তো বুঝতেও পারে না যে সে কেন প্রোগ্রামিং হিরো না, বেসিক্যালি এই কম্পিউটার সায়েন্সের কোর্সে কীভাবে ভর্তি হইলো বা এটা বেটা জিনিস। আপনি বেশ কিছু ইউনিভার্সিটির সাথেও রিসেন্ট টাইমে খুব অ্যাক্টিভলি কাজ করা শুরু করছেন বা এখনও হয়তো রানিং অবস্থাতে আছে। তো এই জায়গাটাতে কোনো একটা স্টুডেন্ট সে কীভাবে বুঝবে যে তার আসলে প্রোগ্রামিংয়ের প্রতি আদেও কোনো এটা দিয়ে চাকরি বাকরি করে খাওয়া পসিবল কিনা, বা এটা, কারণ অনেক সময় দেখা যায় যে আমরা এই জিনিসটা খুব কমন শুনি যে কারো যদি প্যাশন না থাকে তাহলে প্রোগ্রামিং করার প্রয়োজন নেই, এই ইন্ডাস্ট্রিতে আসার প্রয়োজন নেই। এখন প্যাশন তো আসলে সবার থাকে না, এখন কারো যদি না থাকে তাহলে সে কি এটার ভিতরে ঢুকবেই না, নাকি জাস্ট এই ঢোকার আগে দরজার বাইরে থেকে চলে যাবে? আপনার কাছে আপনি এটাকে কীভাবে দেখেন? আচ্ছা, ঠিক আছে, আমি আমার ব্যক্তিগত ওপিনিয়ন থেকে আগে বলি, কারণ আমার ব্যক্তিগত ওপিনিয়ন কিন্তু দেখেন আমি কিন্তু লেখাপড়া শুরু করছি 96, আপনার তো অনেক সিনিয়র, তার মানে আমি চিন্তা করেছি 94 বা 95, রাইট? আসলে আমার তখন জানি না কী কারণে হয়েছিল, বাট মানে আমি দুইটা
দুইটা প্রফেশন নিয়ে চিন্তা করেছিলাম, একটা ছিল পাইলট আর একটা ছিল এই এই প্রোগ্রামার, হ্যাঁ কম্পিউটার প্রোগ্রামার, ঠিক আছে, তখন তো কম্পিউটার প্রোগ্রামার এই নামে বলতো, হ্যাঁ। সো আমি আসলে পাইলটের চেষ্টাও করেছিলাম, মানে এয়ারফোর্সে আইসিবি পর্যন্ত, বাট দেন ইট ডিড নট ওয়ার্ক। দেন তো আমি এই কম্পিউটার সায়েন্স পড়লাম। সো আমার কিন্তু আগে থেকেই ফিক্সড। তারপর আমি বলতেছি আমাদের একদম রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স থেকে। তারপর যদি আমি আমার ওই যেটা বলেন আগে যে যায় তার পিছনে পিছনে যায় আর কি, ঠিক আছে। তো সেই হিসাবে আসলে আমি আমার কাজিন, আমার ভাইগনা, সো এরকম আমার ঠিক ক্লোজ, এরকম আমার আশেপাশে খুব ক্লোজ আরও 8-10 জন আছে আমার এই প্রফেশনে। এবং আমি ওদের যদি এক্সাম্পল দিই, 8-10 জন তো আর একটা দুইটা ডাটা না, অনেকগুলো স্যাম্পলিং। সবাই দেখলাম যে বাট বেশ প্যাশনেটলি আসলে এই প্রফেশনে আসতে যাচ্ছে। আমার কাছে যেটা মনে হয় যে ওদেরকে কীভাবে এই প্যাশনে আসতে যাচ্ছে, মানুষজন এখন কী করতেছে দেখেন, সারাদিন মোবাইল নিয়ে আসে, কোনো প্রোগ্রামিং করতেছে, কী বলে ফেসবুক করতেছে অথবা টুইটার করতেছে অথবা ইউটিউব দেখতেছে, মানে যেখানটাতেই ও যাচ্ছে সেটাই কিন্তু প্রোগ্রামিং। আমার ধারণা এটা ওদেরকে মানে প্যাশনেট করে জিনিসটা অনেককে। সো যারা আসতেছে তারা আমার ধারণা যে সবাই খুব বুঝে শুনে প্যাশন নিয়ে আসতেছে। মানে মানে আপনার আনসারটা পেয়েছেন এটা? প্যাশন নিয়ে আসতেছে, বাট আমরা একটা লম্বা সময় ধরে যখন প্রোগ্রামিং হিরো থেকে প্রায় মোর দেন 30,000 স্টুডেন্ট নিয়ে আমরা যখন কাজ করি, আমরা দেখি যে ইনফ্যাক্ট প্রথমত তো ইউনিভার্সিটিতে কম্পিউটার সায়েন্সে ভর্তি হয়েছে, পরবর্তীতে আবার প্রোগ্রামিং হিরোর মতো একটা কোর্সেও ভর্তি হয়েছে। দেন সে বুঝে জানে যে তার প্রোগ্রামিংটা শেখা দরকার, তার ডেভেলপমেন্টটা শেখা দরকার, আদারওয়াইজ তার ক্যারিয়ারে একটা ইম্প্যাক্ট পড়বে। স্টিল ধরেন সে তার মোটিভেশন ধরে রাখতে পারে না, বা তার এটার প্রতি যে একটা ধৈর্য, একটা ভালো লাগা বা একটা ভালোবাসা তৈরি করা, সেটা তো সে আসলে ধরে রাখতে পারতেছে না। তো এই জায়গাটাতে আপনি কীভাবে, কারণ আমি আপনার কথা শুনে যেটা বুঝলাম যে আপনার পাইলটের প্রতি একটা ফ্যাসিনেশন ছিল, বিকজ ওটা একটা আলাদা লাইফস্টাইল আছে অ্যান্ড এভরিথিং ইজ ভেরি নাইস, ওইটা একটা ব্যাপার আছে, এবং ওটার সাথে হয়তো বা কোনোটা ইমোশনাল কানেকশনও আছে। বাট পরবর্তীতে এই ডেভেলপমেন্টের জায়গাটা কাইন্ড অফ সিচুয়েশনের উপর ডিপেন্ড করে আপনি একটা ডিসিশন নিয়েছেন। বাট আমার ধারণা যে শুরুতেই আপনি একদম খুব প্যাশনেট অবস্থাতে ছিলেন যে না, এটা দিয়ে আমি একদম টপ একটা ডেভেলপার হব বা টপ একজন ইঞ্জিনিয়ার হব, ব্যাপারটা তো এরকম না। তো আপনিও কাইন্ড অফ একটা ট্রানজিশনের ভিতর দিয়ে হয়তো বা গেছেন। তো এই যে ট্রানজিশন হইলো, প্রোগ্রামিংয়ের প্রতি ভালোবাসাটা তৈরি হইলো, তো যার এখন ভালোবাসা নাই, সে ভালোবাসাটা তৈরি করতে পারে কিভাবে, এটা আমি জানতে চাচ্ছিলাম ভাই। আচ্ছা, মানে আমি যদি আপনাকে একটু কোশ্চেন করি, ওই ভালোবাসাটা তৈরি করতে হবে কেন আসলে, আমি একটু বুঝি। আচ্ছা, আমরা যে জিনিসটা দেখি ভাই, ভালোবাসাটা তৈরি করা প্রয়োজন এই কারণে, কারণ স্টুডেন্ট যখন একটা ইন্টেন্সিভ ট্রেনিং প্রোগ্রামের ভিতর দিয়ে যায়, ফর এক্সাম্পল প্রোগ্রামিং হিরোতে যখন ট্রেনিংটা সে নিচ্ছে, তার কিন্তু ডেইলি 5 থেকে 6 ঘন্টা কোড করতে হয়। এখন 5 থেকে 6 ঘন্টা তো ইউনিভার্সিটি একটা স্টুডেন্ট একাডেমিক পড়াশোনাই করে না, সেখানে আপনি কোডিংয়ের মতো একটা জিনিস তারা বলতেছেন যে তুমি এটা করো। তো আমরা দেখি যে প্রোগ্রামিং হিরোতে যারা কোর্সে এনরোল করতেছে, প্রত্যেক ব্যাচে আমরা দেখি যে 35 থেকে 40% মতো অন টাইম কোর্স ফিনিশ করতে পারে, মানে 6 মাসের কোর্স 6 মাসে শেষ করতে পারে। তার মানে কি একটা মেজরিটি পোর্শন কিন্তু অন টাইম কোর্স ফিনিশ করতে পারছে না। তো ওদের সাথে আমরা যখন কথা বলি, 90% ক্ষেত্রে যেটা ওরা যেসব এক্সকিউজ বলে, সেগুলো ধরেন আসলে কোনো ভ্যালিড রিজন না, জাস্ট বিকজ অফ ওর ওটার প্রতি অত বেশি একটা ইন্টারেস্ট কাজ করতেছে না। তার কাছে এখন অল্টারনেটিভ অনেক ভালো ভালো অপশন আছে, ফেসবুক আছে, ইউটিউব আছে, বিভিন্ন ধরনের এন্টারটেনমেন্ট আছে, এটার ভিতরে ঢোকা অনেক বেশি ইজিয়ার, এবং সে ওইরকম একটা ফিল পাচ্ছে না যে তার আদেও এটা শিখে কি হবে আর কি। মানে আচ্ছা, আমি বুঝতে পারছি আনসার। আচ্ছা, মানে আসলে তো এভরিথিং ইজ টাইড টু রেজাল্ট না। সো এরকম মানে কোশ্চেন যদি এরকম হয়ে থাকে যে ধরেন আপনার স্টুডেন্ট আছে যাদেরকে আপনারা আরও মোটিভেট করতে চান, আসলে কীভাবে ওদেরকে আরও মোটিভেট করা যায়, হয়তো বা প্যাশনেট না, কীভাবে প্যাশনেট করা যায়। সো আমার মনে হয় যে মানি সবাইকে প্যাশনেট করে, এভরিওয়ান। আপনি প্যাশনেট হন, আমি প্যাশনেট হই, গিফট, বোনাস, লয়্যালিটি, এগুলো সবাইকে সবাই আমাদেরকে প্যাশনেট করে, এরকম কিছু রাখা আর কি। একটা হতেছে যে ওদেরকে রেজাল্টটা হয়তো বা দেখানো, যে দেখো তুমি যদি স্টাডি করো তাহলে তোমার মানে আরও এটা শুধু মুখে বলা না, কোনো ডেটা দিয়ে দেখানো আর কি, যে দেখো যে তুমি যদি এই পরিমাণ আওয়ার ইউজ করো এখানে, তাহলে তুমি এই জায়গাটাতে যাবা এবং এই জায়গাটাতে গেলে তোমার হয়তো বা এরকম স্যালারি হবে, ওভার দ্য টাইম এরকম হবে, এরকম কিছু। এগুলি হচ্ছে ধরেন ওকে স্যালারি গ্রোথ প্যাটার্নটা করা। তারপরে আবার ধরেন থাকে না যে ধরেন আবার আপনারা যখন কোর্স নিচ্ছেন, কোনো এক্সাম নিচ্ছেন, সেইখানেও কিছু বিভিন্ন রকমের রিওয়ার্ড থাকা, গিফট থাকা, থাকা, মানে ছোট ছোট রিওয়ার্ডগুলি হয়তো বা হেল্প করতে পারে, কিন্তু সব কিছুই কিন্তু হেল্প করবে না। আপনি যদি খেয়াল করেন, আমরা তো জানতাম যে অনেক ভালো পড়াশোনা করলে আমরা বুয়েটে চান্স পাবো, এটা কিন্তু সবাই জানে না, কিন্তু তারপরে কয়জনে করে। তারপর ধরেন তার আগেরটা ধরেন অনেক ভালো লেখাপড়া করলে নটরডেমে চান্স পাবে, কয়জন করে, মানে এগুলো আমরা জানি, মানে এবং আমরা জানি কিন্তু যে বুয়েটে চান্স পাওয়া মানে এইটা। সো এইগুলি কিন্তু আমাদের অনেক জানা আছে, তারপর কিন্তু আমরা করি না। সো ওই সমস্যা থাকবেই, হ্যাঁ। কিন্তু
এই যে লয়ালিটি, তারপরে আপনার এই যে মানি, এগুলি দিয়ে আপনি অনেক প্রবলেম হয়তো বা সলভ করতে পারবেন ওদেরকে। মানে মানুষ তো আসলে ফিউচার নিয়ে মানে একটা হতে পারে ধরুন আমরা আর্লি স্টেজে কী করেছি না করেছি সেটা এক জিনিস, আপনারা তো এখন একদম লাস্ট স্টেজে কাজ করেন, মানুষের তারপর থেকে তার প্রফেশন শুরু হয়। ওই জায়গাটাতে আমার মনে হয় মানির যদি একটা ভালো ক্যালকুলেশন দেখানো যায় তাহলে আমার মনে হয় বেশ ভালো কাজ করতে পারে। আপনার কথা শুনে ভাই যেটা বুঝলাম যে রিওয়ার্ডের ব্যাপারটা যদি প্রপারলি ভিজিবল করা যায় এবং পুরো ক্যারিয়ার পাথটা যে তুমি এখান থেকে স্টার্ট করতেছেন দেন ওভার দ্য টাইম তুমি, এবং সাথে সাথে এক্সাম্পল দেয়। ধরেন আমি তো বললাম না, আমি আমার ক্লোজ সার্কেলের ভিতরে 8-10 জন কম্পিউটার সায়েন্স আছে যারা পড়ে বা পড়তেছে বা এখনো শেষ করে ফেলছে, চাকরিতে ঢুকে গেছে, তো ওদেরকে আমি দেখাতাম, দেখো যে তুমি যদি এই পরিমাণ স্টাডি করো এই জায়গায় যাও, এখন আমার জন্য সুবিধা আছে। ধরেন কেউ হয়তো বা আগোড়াতে জব করে, আমি বাকিগুলিকে কিন্তু আমি দেখাতে পারি, দেখো ধরেন ও আগোড়াতে জব করতেছে ধরেন হয়তো বা ধরেন 6 মাস ধরে, আমি কিন্তু বাকি দেখো ও এটা করেছিল বলে ও এখানে গেছে। সো এই এক্সাম্পলগুলি দেয়। সো আপনাদের এরকম ডেটা এক্সাম্পলগুলি দিতে পারেন যে তুমি এই পরিমাণ এফোর্ট দিলে এই জায়গায় যেতে পারবে, নাও ইটস আপ টু ইউ যে তুমি এটা করতে চাও কি চাও না আর কি। আচ্ছা ভাই, না এটা আপনি একটা খুব প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেওয়ার চেষ্টা করছেন ভাই। আর দ্বিতীয়ত ভাই যেটা জানতে চাই আর কি সেটা হচ্ছে এবং স্টোরি শোনানো, শুধু মুখে না। এই যে আপনারা তো ভিডিও করতে পারেন ওদের নিয়ে, ওদের লাইফ স্টাইলটা দেখাতে পারেন, ওরা ওগোড়াতে বসে থাইল্যান্ডে বসে চা খাচ্ছে কত, মানে দ্যাটস এভরি সিঙ্গেল বিট অফ থিংস ডিফার্স। আপনি মুখে বলতেছেন এক জিনিস, ডেটা দেখাচ্ছেন এক জিনিস। না এটা আমরা টু সাম এক্সটেন্ট বিগত 2 বছরের মতো সময় ধরে করি, আর এগুলি না সব সময় করতে হবে, এগুলি হয় কি টনিকের মতো, আজকে শুনতেছে কিছুদিন পর ভুলে যাবে আসলে। না ট্রু এটা আসলে মানে কার কখন হেদায়েত আসবে নোবডি নোজ আর কি। তো আমরা কন্টিনিউয়াসলি প্রত্যেক মাসে যেটা হয় যে আমাদের প্রত্যেকটা ব্যাচ থেকে কেউ যখন সাকসেসফুলি হায়ার্ড হচ্ছে, কোনো একটা জায়গাতে চাকরি বাকরি পাচ্ছে, তাকে আমরা ওই ফেসবুক গ্রুপের ভিতরে একটা লাইভে নিয়ে আসা হয়, সেখানে তাকে বিভিন্ন ধরনের প্রশ্ন করা হয় যে এই টাইপের ক্রিটিক্যাল সিচুয়েশন সে কীভাবে ওভারকাম করছে। তো ওইটা আমাদের কন্টিনিউয়াস প্রসেসের ভিতরে আসলে চলতে থাকে। নেক্সট ভাই যে জিনিসটা জানতে চাই, কোনো একটা পার্সন যদি কোনো একটা কোম্পানিতে কাজ করতে চাই, ডেভেলপার, আপনার কাছে যেহেতু ডেভেলপার, প্রোগ্রামার, ইঞ্জিনিয়ার সব ডেফিনেশন এক, তো কেউ যদি কোনো একটা সফটওয়্যার কোম্পানিতে কাজ করতে চায়, সেই ক্ষেত্রে তার মিনিমাম একটা বছরে বা পুরো লাইফ টাইমে কত হাজার ঘন্টা কোড করার প্রয়োজন, যেটার মাধ্যমে সে বুঝবে যে সে একটা কোম্পানির জন্য প্রিপেয়ার্ড? মানে কত ঘন্টা কোড করা বা কতদিন কোড করার পরে বোঝা যায় যে না আমি এখন একটা কোম্পানিতে অ্যাপ্লাই করার জন্য রিজনেবলি রেডি? আমি হয়তো বা আনসারটা আওয়ারে দিই না, বাট আপনি আনসারটা পেয়ে যাবেন। হ্যাঁ, সো আমি ধরে নিলাম যে একটা ফ্রেশ গ্রাজুয়েট জাস্ট সিএসসি কমপ্লিট করেছে, সো এটা আমি ফিল করি, এবং সে মোটামুটি ধরেন একটা মোটামুটি মানের একটা ইউনিভার্সিটি, কারণ ইউনিভার্সিটিগুলো তো ভেরি করে, তাই না, টপ ইউনিভার্সিটি, বটম ইউনিভার্সিটি। সো ধরে নিলাম যে একটা মোটামুটি একটা লেভেলের ইউনিভার্সিটি থেকে পাশ করেছে। সো আমি ফিল করি যে প্রথম তো ধরেন যেহেতু মাত্র পাশ করেছে, তার মানে তো ওর তো কোনো হয়তো ওইরকম কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অল্প কিছু শিখেছে কোনো একটা জায়গাতে, বাট অনেক ভালো হয়তো বা শিখেনি। তো একটা হতে পারে ধরেন ওর কোনো বড় ভাই বা কারো কাছ থেকে যেটা ও শিখেছে আগে, হয়তো বা আগে জাভা শিখেছে অথবা ডটনেট শিখেছে আগে, সেইটা আর একটু ভালোভাবে শেখা, সেটা একটু ভালোভাবে শিখে একটা হইলেও একটা স্টিল একটা টেস্ট প্রজেক্ট হবে, বাট মানে রিয়েল লাইফ টাইপ টেস্ট প্রজেক্ট করা। মানে আমি ফিল করি যে এই সময়টাই যে শেখা প্লাস কারো থেকে শেখা, একটু মেন্টরশিপ নিয়ে কারো থেকে, হ্যাঁ, আবার আপনাদের মতন এরকম বিভিন্ন সেন্টারও যেতে পারে, সেটা একটা অপশন। বাট আমি যদি না যাই, আমি যদি কারো থেকে মেন্টরশিপ নিয়ে, ওর বড় ভাই বা যারা আছে আগে প্রফেশনে যারা আছে, এদের থেকে শিখে যদি নিজে একটা প্রজেক্ট করে যায়, সেটার জন্য ভালো হবে। এবং আমি ফিল করি যে এই সময়টা ফুল টাইম বললে যে 2 থেকে 3 মাস শুড বি গুড এনাফ, তারপর সে অ্যাপ্লাই করতে পারে। সো এখন আপনি এইটাকে আবার আওয়ারে কনভার্ট করতে পারেন, পার ডে হয়তো বা 7-8 ঘন্টা বা প্লাস মাইনাস হোয়াট এভার। তো সেটা করে দিস শুড বি দ্য গুড এনাফ। দেন ধরেন তারপর তো ধরেন কেউ ইউনিভার্সিটি থেকেও চাকরি পাচ্ছে, কেউ 1 বছরও পাচ্ছে না, সেটা তো এক জিনিস, বাট দিস ক্যান বি অ্যান আইডিয়াল থিং টু মাই পয়েন্ট অফ ভিউ। আমাদের কোর্সে যারা স্টুডেন্ট হিসেবে আমরা দেখি, বিশেষ করে আমাদের ওয়েব ডেভেলপমেন্ট কোর্সে, ওখানে আমরা যেটা দেখতে পারি যে কোনো একটা স্টুডেন্ট যদি 6 মাসের কোর্স 6 মাসে শেষ করতে পারে, তাইলে 6 থেকে 8 মাসের ভিতরে, মানে ওভারঅল কোর্সের 6 মাস এবং পরবর্তীতে আরও 2 মাস, এই 6 থেকে 8 মাস সময়ের ভিতরে 80% ক্ষেত্রে দেখা যায় যে সে একটা জব বা ইন্টার্নশিপ পেয়ে যায়। তো আমরা যেটা দেখি যে কেউ যদি একদম ফ্রেশার, কোনোভাবে সে আগে কখনো হয়তো বা প্রোগ্রামিং করে নাই, কিন্তু অ্যাটলিস্ট টেকনোলজি সম্পর্কে অ্যাটলিস্ট ইন্টারনেট কীভাবে কাজ করে, ব্রাউজার কীভাবে কাজ করে এইসব বুঝে, তো তার ক্ষেত্রে মোটামুটি দেখা যায় যে সে 8 থেকে 10 মাসের ভিতরে রিজনেবল একটা জবের জন্য হয়তো বা রেডি হয়ে যায়। আপনি ইউনিভার্সিটির কথা বলতেছিলেন, এবং ইউনিভার্সিটির সাথে আপনি মোটামুটি বেশ ভালো ক্লোজলি কানেক্টেড, বেশ কিছু ইউনিভার্সিটিতে হয়তো বা আপনার পড়ানোর সুযোগ হয়েছে। সেই জায়গাটা থেকে যেটা জানতে চাই, বিশেষ করে পার্টিকুলারলি কম্পিউটার সায়েন্স রিলেটেড, কম্পিউটার সায়েন্সে যখন কোনো একটা স্টুডেন্ট ইউনিভার্সিটিতে পড়াশোনা করতেছে, সো এখানে 2টা প্রশ্ন।
প্রথম প্রশ্নটা হচ্ছে সে যখন পড়াশোনা করতেছে একটা সার্টেন টাইমের পরে তার মনে হচ্ছে, বিশেষ করে সে যখন তার ইউনিভার্সিটির কোনো একটা সিনিয়র ভাইয়ের সাথে কথা বলতেছে যে কিনা কোনো একটা কোম্পানিতে কাজ করতেছে, সে কন্টিনিউয়াসলি হয়তো বা মোস্ট অফ দ্য ক্ষেত্রে সে যেটা বলে যে ইউনিভার্সিটি আমাকে কিছুই শেখায় নাই, ওখান থেকে আমি অত বেশি এটা ভালো আমার লাভ হয় নাই, আমি যা শিখছি আমি নিজে থেকে শিখছি, অথবা এই কোম্পানিতে যে চাকরি পাইছি তারাই আমাকে শেখার জন্য টাইম দিছে। অ্যান্ড দেন তার ক্ষেত্রে যে ঘটনাটা ঘটতেছে, সে কিন্তু এই যে পড়াশোনার প্রতি, একাডেমিক পড়াশোনার প্রতি যে তার একটা কানেকশন থাকা দরকার, সেখান থেকে সব প্রথমত তো দূরে সরে গেছেই। এমন না যে সে আবার নিজে একটা স্কিল সেট ডেভেলপ করার চেষ্টা করতেছে, সেটাও সে করতেছে না, সে আসলে কিছুই করতেছে না। এবং তার ভিতরে একটা ইগনোরেন্স তৈরি হয়েছে যে ইউনিভার্সিটি পড়াশোনার আসলে ওরকম হয়তো বা কোনো একটা ভ্যালু নাই। তো এই যে একটা ইগনোরেন্স, এবং সে হয়তো বা ক্লাসে যখন টিচার পড়াশোনা করানোর চেষ্টা করতেছে সেখানেও ঠিকঠাক মতো অ্যাসাইনমেন্টগুলো সাবমিট করতেছে না, হয়তো বা জোড়াতালি দিয়ে কপি পেস্ট করে বিভিন্ন জায়গা থেকে সে প্রজেক্টটাকে কমপ্লিট করতেছে। তো এটাকে আদৌ কোনো ভালো উপায় কিনা? প্রথমত তো এটা ভালো উপায় না, এখন আপনার দৃষ্টিতে এটা আদৌ কোনো একটা স্টুডেন্টের করা উচিত কিনা? দ্বিতীয়ত হচ্ছে, ইউনিভার্সিটিতে কম্পিউটার সায়েন্সে কোনো একটা স্টুডেন্ট যখন ফার্স্ট ইয়ারে ভর্তি হচ্ছে, তার 4 বছরের প্ল্যানটা কেমন হওয়া উচিত যেটা তাকে পরবর্তীতে একটা ভালো ক্যারিয়ারের দিকে নিয়ে যাবে? ভাই আচ্ছা, প্রথমটা আনসার করি যে হ্যাঁ, না তা তো অবশ্যই হওয়া উচিত না। সো সব কিছুই দেখতে হবে কি ডেটা দিয়ে, ঠিক আছে? সো আমরা যদি ডেটা দেখি যে আমাদের এখন বাইরের কোম্পানিগুলো বাদ দিলাম, আমি যদি আমাদের দেশের ভালো কোম্পানিগুলির কথা বলি, তারা কি একটা কম্পিউটার সায়েন্স গ্রাজুয়েট চায় নাকি নন সিএসি চায়? মানে আইডিয়ালি তো আসলে সিএসি চায় সবাই, তার মানে তো সিএসি কমপ্লিট করা দরকার আছে। তো তার মানে ওই কমপ্লিট করবো না, ইউনিভার্সিটি ডিগ্রি নেই, মানে এটা তো একদমই টোটালি ইরেলেভেন্ট একটা ডিসকাশন, ঠিক আছে? যেই ডিসকাশনটা আসলে একটু হয় মাঝে মাঝে, যেটা আসলে আমরা এন্টারপ্রেনাররা অনেক সময় করি, সেটা হচ্ছে যে আমাদের জন্য যা দরকার সেইটা যদি ইউনিভার্সিটি আরেকটু কাভার করতো, সেটা নিয়ে আমরা কথা বলি। এবং সেই জন্যই ঢাকা ইউনিভার্সিটির আইআইটি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বা এই গ্র্যাজুয়েশনগুলি এসেছে, এবং এইগুলি আরও মোর রিলেভেন্ট উইথ আস, ঠিক আছে? সো ডেফিনেটলি ইউনিভার্সিটির ডিগ্রি দরকার আছে, ডেফিনেটলি প্রোগ্রামিংগুলোরও দরকার আছে, ঠিক আছে? এখন আপনার যে সেকেন্ড কোশ্চেনটা ছিল, সেটা ছিল যে ও 4 বছর আসলে কি প্ল্যান করতে পারে আর কি। সো আসলে তো আমাদের প্রথমে 1-2 বছর চলে যায় আসলে ইউনিভার্সিটি বুঝতে, সিএসসি বুঝতে, অনেকগুলি কোর্স শিখতে। তো আসলে আমার মনে হয় যে প্রথম 1-2 বছর মেবি অত প্যারা নেওয়ার দরকার নাই, কারণ ও তখন অত ম্যাচিওরও না, হ্যাঁ, লাইফ তো তখন মাত্র শুরু হয়েছে। সো মেবি আমার মনে হয় যে 3rd আর 4th ইয়ার থেকে বোধহয় ওরা আরও একটু ভালো প্ল্যান করতে পারে, যে কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে টার্গেট করতে পারে ওরা, হ্যাঁ, যে আমি তাহলে এটাতে শিখবো। এবং আসলে অনেকে কিন্তু করে, পার্সেন্টেজটা খুব কম, মেবি 5% তার কম, বাট যারা করে তারা কিন্তু ইউনিভার্সিটি থেকে অনেক 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 ইনকাম, মানে অনেক স্যালারি পায়, এবং তারা গ্র্যাজুয়েশন শেষ করার পরেও কিন্তু সিনিয়র ডেভেলপারদের মতো স্যালারি ড্র করতে পারে, বিকজ অফ সে তো শুরু করেছে আগে। সো আইডিয়ালি যদি এটা কেউ করতে পারে যে 3rd ইয়ার থেকে সে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে টার্গেট করে সেটাতে সে এক্সপার্টাইজ গ্রো করতে পারে, এটা হচ্ছে একটা সাইড। আর সেকেন্ড হচ্ছে যে বাকি যে সফট স্কিলগুলো, কমিউনিকেশন থেকে শুরু করে, ডেলিভারি থেকে শুরু করে, বা প্রোগ্রামিংয়ের জন্য আরও যত রকমের জিনিসপত্র আছে, টুলসগুলো আমাদের থাকে, যেগুলো বিটবাকেট অর হোয়াট এভার, হ্যাঁ, জিরা এবং সবগুলি, মানে এই এটা তো শুধু প্রোগ্রামিং নেই, রিলেটেড যত রকমের টুলস টেকনোলজিসগুলি আছে, এগুলি থেকে শিখে দেন তারা আসলে অনেক ম্যাচিউরড হয়ে বের হওয়া সম্ভব। এবং এই সময়টা না আমাদের সিএসসি স্টুডেন্টদের থাকে। আমরা কিন্তু মানে ইঞ্জিনিয়ারিংয়ের, আমার মনে হয় ইঞ্জিনিয়ারিং আর ডক্টর, আমি যদি একটা এক্সাম্পল বলি, ডক্টররা মানে ওদের লেখাপড়া প্রচণ্ড, ওদের দেন ইট টু স্টাডি এ লট, ঠিক আছে? আমি যদি খেয়াল করি আমাদের সিএসসি গ্র্যাজুয়েটদের, মানে আপনি যদি অনেক কম পড়াশোনা করেন তাতেও আপনি ফেল করবেন না, মানে ফেল করার স্কোপ না এখানে, ঠিক আছে? এবং আমাদের এখানে সিজিপি অনেক যে ভালো লাগে তাও না, আমরা তো কেউ ওরকম বরং সিজিপি বেশি খারাপ হলে আমরা জাস্ট জিজ্ঞাসা করি আপনার তো খারাপ হয়েছে কেন, কিন্তু আপনি কিন্তু ভালো খুঁজি না, দরকার নেই ওইটা আমাদের। সো তার মানে আপনি অনেক কম পড়াশোনা করে কিন্তু আপনি পাশ করে যাচ্ছেন, তার মানে আমাদের কাছে আসলে সময়টা থাকে ভালো, এটা আমার কাছে মনে হয়। এবং এই সময়টা যদি একটু ইউটিলাইজ করা যায় ভালোভাবে, 3rd and 4th ইয়ার স্টুডেন্টসরা, এইটা তাহলে আসলে আমাদের ওভারঅল যে আমাদের মাঝে মাঝে যে একটা ফ্রাস্ট্রেশন থাকে, যে আর একটু ইন্ডাস্ট্রি থেকে, ইউনিভার্সিটি থেকে যদি আরেকটু রেডি হয়ে বেরোতে যেতে পারতো স্টুডেন্টগুলো, আমাদের জন্য আরও, মানে জব মার্কেট আর আমাদের জন্য একটু ভালো হতো, যেটা আমাদের দেখা যায় যে আমাদেরকে ট্রেন করতে অনেক সময় 5-6 মাস লেগে যায় প্লাস মাইনাস। তো এই সময়টা কমানো যেত, এটা দুইভাবেই সম্ভব। ইউনিভার্সিটিগুলো আলাদাভাবে উদ্যোগ নিয়েও সম্ভব, আবার অনেক ক্ষেত্রে যদি ইন্ডিভিজুয়ালরা চায় সেখানেও সম্ভব এই জিনিসটা। সো ওই জায়গাটাতে তারা ফোকাস করতে পারে 3rd and 4th ইয়ার স্টুডেন্ট। আচ্ছা, আমরা যেহেতু ইউনিভার্সিটি নিয়ে কথা বলতেছিলাম, তো ইউনিভার্সিটি রিলেটেড আর একটা আমার জানার ইচ্ছা আছে, সেটা হচ্ছে কোনটা স্টুডেন্ট যখন সিএসসিতে ভর্তি হয়, ইউনিভার্সিটিতে ফার্স্ট ইয়ারে ওঠার পরেই সে দেখে যে প্রোগ্রামিং রিলেটেড হয়তো বা 1-2টা ক্লাব আছে, ক্লাবে প্রথমে 1-2 দিন যায়,
দেন বড় ভাইরা তাকে বলে যে কম্পিটিটিভ প্রোগ্রামিং করতে হবে, না হইলে কোনো কিছুই হবে না। তো সবার জন্য তো আবার কম্পিটিটিভ প্রোগ্রামিং না, কারণ কম্পিটিটিভ প্রোগ্রামিংয়ের জন্য কিন্তু একটা ধৈর্য সহ্য এবং আলাদা একটা রেজিস্ট্যান্স প্রয়োজন হয়। অ্যাট দ্য সেম টাইম ম্যাথের জায়গাটাতেও কিছুটা টু সাম এক্সটেন্ট ভালো হইতে হয় আর কি। তো এই যে কম্পিটিটিভ প্রোগ্রামিং না হইলে কি আদৌ আসলে ডেভেলপার হওয়া পসিবল না? আর কারো যদি ইউনিভার্সিটি লাইফে কম্পিটিটিভ প্রোগ্রামিং ভালো না লাগে, তাহলে তার আসলে কি করা উচিত একজন ভালো ডেভেলপার হওয়ার জন্য ফ্রেশার হিসেবে যখন সে ক্যারিয়ার স্টার্ট করবে? আচ্ছা, ঠিক আছে, এটা অনেক একটা ভালো কোশ্চেন করেছেন। সো আমরা যদি এখন আমাদের প্রোগ্রামিং কমিউনিটির মধ্যেও দেখি, মানে আমি তো ডেটা নিয়ে বলতে পারবো না, আমার মনে হয় যে মানে এই সংখ্যা অনেক বেশি বোধহয়, মেবি বেশি আসলে, যে কম্পিটিটিভ প্রোগ্রামিং ছাড়া প্রোগ্রামার আমাদের, এবং তারাও বেশ ভালো করতেছে। এখন কোশ্চেন হইতেছে কি, মানে এটা কি মাস্ট না, মানে এটা হচ্ছে কি, মানে আমি বলবো যে হইলে অনেক ভালো। আপনি যদি কম্পিটিটিভ প্রোগ্রামিং ব্যাকগ্রাউন্ড থেকে আসেন, মানে এটা হচ্ছে আইডিয়াল, হইতে পারাটা ভালো, বাট না হইলে প্রবলেম নাই, বড় সমস্যা নাই। এখন কোশ্চেন আসতেছে তাইলে করলে কি লাভ ছিল, আমি যদি এটা একটু আলাপ করি যে করলে কি লাভ ছিল। ধরেন আপনি যেই কোনো একটা কাজ ধরতেছেন, ঠিক আছে, যেই কোনো একটা কাজ ধরতেছেন, ধরেন একটা টিপিক্যাল কাজ না, এর বাইরে ধরেন একটু অ্যাডভান্স কোনো কাজ, যে কোনো একটা কাজ যখন করবেন তখন কিন্তু ধরেন আমরা যদি এই কি উবারের যে অ্যাপটা এখান থেকে এখানে আসতেছে, এখানে খেয়াল করেন যে মানে এখানে কত রকমের কেস থাকতে পারে, লোকেশনটা, তারপরে আপনার ধরেন এই যে রাস্তার যে বিজনেস রেট, মানে এখানে কিন্তু অনেক এজ কেস থাকে, তাই না? 10টা কেস থাকতে পারে। ইভেন আপনার যদি একটা সিম্পল লগ ইনের কথা চিন্তা করেন, এখানে কি থাকে, লগ ইন, ফরগেট পাসওয়ার্ড, বাকি আরও ধরেন আবার লগ ইনের ভিতরে কিন্তু বিভিন্ন রকমের সিকিউরিটির অ্যাসপেক্ট আছে, ঠিক আছে। সো হোয়াট আই এম ট্রাইং টু সে ইজ, যখন আপনি কম্পিটিটিভ প্রোগ্রামিং ব্যাকগ্রাউন্ড থেকে আসবেন, আইডিয়ালি আপনার অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি ভালো হবে, এবং আইডিয়ালি আপনি হয়তো বা আরও এজ কেসগুলি আরও বেশি ভালো চিন্তা করতে পারবেন। সো যে কোনো জায়গাতে হয়তো বা কমপ্লেক্স যত রকমের কাজগুলি আছে আপনি ভালো করতে পারার চান্স বেশি। তার মানে আবার এইরকম ধরাও যাবে না যে কি সেই সবসময় ভালো পারবে, অন্যজন পারতেছে না তাও না, সেও ভালো পারতে পারে। আর এভরিথিং তো ধরেন মানে কোচেবল, টিচেবল, আপনি অবশ্যই ওইটা না শিখে এসে পরেও শিখতে পারেন। সো সামারি হচ্ছে যে এটা নিয়ে আমি বলবো যে করলে ভালো, বাট আমি বলবো যে এত ওরিড হওয়ার কিছু নাই, বাট আইডিয়ালি প্রিফারেবল। আচ্ছা, আর কেউ যদি ইউনিভার্সিটিতে যখন সিএসসিতে 4 বছর পড়াশোনা করতেছে, সে হয়তো বা 4 বছর কোনোভাবে এক্সামটা পাশ করে ফেলছে আর কি, হয়তো বা বন্ধু বান্ধবের হেল্প বা কোনোভাবে পাশ করছে, এখন সে একটা দুইটা জবে অ্যাপ্লাই করছে, প্রথমত জব থেকে তো কোনো রেসপন্স পাচ্ছে না, তারপরেও যদি কোনো একটা রেসপন্স পায়, ইন্টারভিউতে যে সে হয়তো বা রিজনেবলি কোনো কোশ্চেন অ্যান্সার দিতে পারতেছে না, কারণ ইন্টারভিউতে যখন যাচ্ছে তাকে জিজ্ঞাসা করা হচ্ছে যে তার কোনো প্রজেক্ট আছে কিনা বা এই টাইপের কিছু একটা, সেই টাইপের জিনিসপত্র কোনোখানে করে নাই, তো সে মাত্র ফ্রেশ গ্র্যাজুয়েট হিসেবে বের হয়েছে। এখন কি তার স্কিল ডেভেলপমেন্টের দিকে ফোকাস করা উচিত, নাকি কোনো একটা চাকরি বাকরি খুঁজে আইদার ডেভেলপমেন্ট যদি হয় ভালো, নাইলে ডেভেলপমেন্ট ছাড়াই কোনো একটা জায়গাতে যদি সেলস মার্কেটিং বা আদার্স অনেকগুলো ডিপার্টমেন্ট আছে সেদিকে ট্রাই করা উচিত? এখন স্কিলের যে ব্যাপারটা, একাডেমিকে তো থিওরিটিক্যাল কিছু জিনিসপত্র পড়ানো হয়, কিছু প্র্যাকটিক্যাল জিনিসপত্র দেখানো হয় টু সাম এক্সটেন্ট, কিন্তু ইন্ডাস্ট্রিতে কাজ করার জন্য যেই প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সের যে ব্যাপারটা, সেটা যদি কারণ না থাকে, সে নিজে থেকে শেখার চেষ্টাটা কীভাবে করতে পারে? ইনফ্যাক্ট আপনার কথা যদি আমি জিজ্ঞাসা করি যে আপনি শুরুতে ইউনিভার্সিটি থেকে তো একরকমভাবে পড়ানো হয়েছে, অ্যান্ড দেন আপনি নিজে তো ডেভেলপার হিসেবে একটা অর্গানাইজেশনে জয়েন করছেন, তো আপনি ওই স্কিল সেটগুলো কীভাবে আসলে নিজের ভিতরে গ্রো করছেন, বা কারেন্ট কনটেক্সটে আপনি যদি বলেন আর কি। ওকে, আমার মনে হয় এটা একটা ভালো কোশ্চেন হয়েছে আপনার, এবং এটা আমরা প্রায় ইন্টারভিউতে দেখি যে মানে তো ইভেন মানে মিড লেভেল ইউনিভার্সিটি বাদ দিলাম, অনেক ভালো ইউনিভার্সিটি, একদম টপ র্যাঙ্ক যে ইউনিভার্সিটিগুলি বলি আমরা, এইগুলিতে এরকম ছেলে পেলে পেয়েছি আমরা, যে আসলে কিছু জানে না, কথা বলতেছে বোঝা যাচ্ছে না কিছু শিখেছে বা শিখে নাই, তো ও জানে, ওর অবস্থাটা ও জানে আসলে। হ্যাঁ, ওই যে ইউনিভার্সিটি লাইফেও কোনো প্রোগ্রামিং শিখে নাই, তারপর বের হয়েও কোনো দিকে কোনো ফোকাস করে নেই, ডিরেক্টলি ইন্টারভিউতে চলে যাচ্ছে, নিজেকে কোনো গ্রো করে নেই। ও ভাবতেছে হয়তো বা আমি একটা কোথাও ঢুকলাম, শিখলাম, ওইখানে হয়তো বা আমাকে শিখাবে, বাট এটা তো আর সবাই শিখাবে না, বা সব স্কোপটা ওইভাবে নাই। তো আইডিয়ালি আসলে ওর তো শিখতে হবে। আমি আমার গল্প আসতেছি, আমি কীভাবে শিখেছি, ওর শিখতে হবে। তাহলে এই স্টেজে যে আছে ওর অবশ্যই ওই যে যেহেতু দুইটা প্রথম স্টেপ বললাম, আইদার মানে কোনো একটা কোচিং সেন্টার হোক, অথবা ধরেন বড় ভাই হোক, এদের থেকে এই জিনিসপত্রগুলো শিখতে হবে, শিখে একটা প্র্যাকটিক্যাল কিছু করতে হবে, দেন কিছু গেইন করে তারপরেই না ইন্টারভিউতে যাওয়া উচিত, তার আগে যাওয়া উচিত না, ঠিক আছে। আর এই শিক্ষাটা তো ধরেন কারো যদি ইচ্ছা থাকে, সে ইউটিউবেও আছে প্রচুর, আপনার তো আসলে কারো কাছেও যাওয়া লাগবে না, বাট কারো কাছে গেলে
মানে মানে ওর কারো কাছে যেতে হবে কেন, আপনি যার কথা বললেন, কারণ ও যদি ইন্টারনেট থেকেই শিখতো, কিছু শিখতো, তাহলে ওর মধ্যে শিখতো। তার মানে ওর আর ওই ইন্টারনেট দিয়ে শেখার ও পারসন না আসলে, ওর আসলে মেন্টরশিপ লাগবে, ওর আসলে একটা এরকম কোচিং সেন্টার লাগবে, অথবা কেউ হাতে ধরে শেখাবে, এরকম কিছু লাগবে আর কি। আর কারণ হয়তো তো আগে কিছু শিখে নাই। সো সো আপনার আনসারটা থাকলো যে অবশ্যই এরকম শিখতে হবে, এরকম যেন আমাদের দেশেও বিভিন্ন জায়গা আছে, ইন্টারনেট আছে, বন্ধুবান্ধব আছে, শিখেই যাওয়া উচিত। আর আপনি আমার কথা যদি জিজ্ঞেস করেন, আমি আমার ফাইনাল ইয়ারে থাকাকালীনই আমি আসলে ব্যাঙ্গলোরে অনেকগুলো কোর্স করেছিলাম প্রোগ্রামিং রিলেটেড, ঠিক আছে, ওই সময়। এবং প্রোগ্রামিংগুলি শিখেই আমি আসলে দেশে এসেছিলাম, এবং এইভাবে আসলে প্রোগ্রামিং আমি নিজে শুরু করি আর কি। আচ্ছা, নেক্সট যেটা জানতে চাই সেটা হচ্ছে কোনো একটা ফ্রেশার যখন ইউনিভার্সিটি থেকে বের হচ্ছে, তার রেজুমের ভিতরে আসলে কী কী ধরনের এলিমেন্ট থাকা দরকার? ইনফ্যাক্ট আপনি বিগত 24 বছর আগে মানে 1000 তো না, মনে হয় 1000-এর বেশি রেজুমে দেখার সুযোগ আপনার হয়েছে। তো এই যে এত রেজুমে দেখার সময় আপনি পার্টিকুলারলি কোন কোন ইনফরমেশন দেখেন, বিশেষ করে ফ্রেশারদের ক্ষেত্রে, এবং সেই জায়গাটাতে সিজিপিএ কতটুকু গুরুত্ব বহন করে, এবং অন্যান্য প্রজেক্টের ভিতরে যে সে ইনভলভ থাকে বা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, কোন কোন পয়েন্টগুলো আসলে খুবই গুরুত্বপূর্ণ একটা রেজুমের ভিতরে থাকার উচিত, যেটা এবং যেটা একটা এমপ্লয়ারকে হয়তো বা ইমপ্রেস করে, আপনার পার্সপেক্টিভে যদি ভাই বলেন। আচ্ছা, ঠিক আছে। তো আমরা প্রথমত দেখি যে ধরেন ও এটা কি ফ্রেশারদের ক্ষেত্রে না, কোনো কোম্পানিতে কাজ করেছে সেটা বলবো, শুধু ফ্রেশারদের ক্ষেত্রে। শুধু ফ্রেশারদের ক্ষেত্রে বললে, আমি যদি এই সফটওয়্যার আউটসোর্সিং কোম্পানিগুলোর কথা বলি, দেখেন আবার এখানে লোকাল কোম্পানির আউটসোর্সিং কোম্পানি ডিফারেন্ট হবে একটু, হ্যাঁ। লোকাল যেহেতু সফটওয়্যার আউটসোর্সিং কোম্পানিগুলো আমাদের একটু টপ টায়ার ক্লায়েন্টদের সাথে কাজ করতে হয়, তার মানে আসলে একটু ব্যাকগ্রাউন্ডটা দরকার। সো আমাদের না আসলে মানে আমাদের দেখতে হয় আসলে, ইউনিভার্সিটিগুলি দেখতে হয়, ওর ব্যাকগ্রাউন্ডগুলি দেখতে হয়, এটা হচ্ছে প্রাইমারিলি আমাদের দেখতে হয় জিনিসটা, ঠিক আছে, যে ওর ব্যাকগ্রাউন্ডটা কোন ইউনিভার্সিটি থেকে আসছে, এবং আমাদের তো একটা পার্সেন্টেজ করা আছে কোন ইউনিভার্সিটির ওভারঅল গ্রাজুয়েট কেমন, এক্সেপশন ক্যান বি দেয়ার। দেন অনেক সময় কিছুটা স্কুল কলেজে আমরা দেখি না তা না, বাট আপনি খেয়াল করেন যে কেউ ফ্রম নটরডেম, কেউ ফ্রম হোলি ক্রস, একটু হলে কিন্তু ডিফারেন্সিয়েট মেক করে। আমি বলছি না যে ওইটা সব কিছুই ভালো, অন্য জায়গায় খারাপ, এটা না, এটা কিছুটা হেল্প করে। তারপরে ধরেন প্রাইমারি আমরা যেটা দেখি যে এখন আসলে এগুলি বললাম আমি যে ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে, তারপর আসি যে ও কোন প্রোগ্রামিং স্টেকে আছে, এবং এর মধ্যে ও কী করেছে। ফ্রেশার ঠিক ছিল, ফ্রেশার কিন্তু তারপরেও কিন্তু দেখা যায় ও কিন্তু লিখে যে আমি এই প্রোগ্রামিংটা করেছি, আমি এই টেস্ট প্রজেক্ট করেছি, আমি এটার সাথে ইনভলভমেন্ট ছিলাম, বা আমি আইসিপিসিতে গিয়েছি, ঠিক আছে, আমি এই কম্পিটিটিভ প্রোগ্রামিংয়ে অ্যাপ্লাই করেছি। সো ওইগুলি থেকে কিন্তু ওর বোঝা যায় ওর নেচারটা কেমন, ও প্রোগ্রামিংয়ে কতটা পছন্দ করে, কতটা প্যাশনেট, এই জিনিসপত্রগুলো। যেহেতু ওর ফ্রেশার, এই জিনিসপত্রগুলো আমরা আসলে একটু দেখার চেষ্টা করি। বাট আসলে ফ্রেশারদের ক্ষেত্রে অনেক বেশি যে দেখার অপশন আছে তা কিন্তু না, আসলে একটু সিনিয়রদের ক্ষেত্রে আমরা অনেক বেশি আরেকটু ভালো দেখতে পারি। বাট ফ্রেশারদের ক্ষেত্রে ইউনিভার্সিটি ছাড়া, কারণ ওই সবাই না, আমি দেখেছি আসলে যাই বলেন ওই কি এই আইসি কি বলে এই প্রোগ্রামিং নলেজ জানি, জিনিসটা না খুব খুব লিমিটেড আসলে, ঠিক আছে। এবং আমি এইটাও দেখেছি যে ধরেন অনেক ভালো ছেলে ও ঠিক করে লিখতে পারে না যে ও জানে, আবার উল্টোটাও হচ্ছে যে অনেক জানে একটা জানে না ছেলেও অনেক কিছু বেশি লিখতেছে সিভিতে। সো ফ্রেশারদের ক্ষেত্রে আসলে আমাদের আউটসোর্সিং কোম্পানিগুলোর জন্য আমি বারবার বলছি যে আসলে ব্যাকগ্রাউন্ডে আসলে আমাদের বেশি দেখতে হয়, ইউনিভার্সিটি এবং আদার জিনিস, ওইটা থেকে আসলে আমরা কিছু একটা জিনিস হয়তো বা বুঝতে পারি সে কেমন হতে পারে। সেখানে কিভাবে কতটুকু সিজিপিএ একদমই দেখি না, শুধু দেখি যে খারাপ কিনা। খারাপের ডেফিনেশন কি হতে পারে, ধরেন 3-এর নিচে আমি খারাপ বলবো তা না, বাট ধরেন কথা 2.5, 2.78 নর্মালি 3 তো থাকা উচিত। 2.57 হইলে হয় কি, বোঝা যায় যে প্রবলেমটা কোথায়, সিজিপিএটা না, প্রবলেমটা হচ্ছে যে হি ইজ নট সিরিয়াস, এইটা প্রবলেম হয়। যে তার ও যদি সিরিয়াস থাকতো তো সিএসসিতে 3 পাওয়া তো কঠিন কিছু না, তার তো সিরিয়াস ছিল না, তার তো এখানেও সিরিয়াস নাও থাকতে পারে, এই সমস্যাটা তৈরি হয় আসলে। না, এক্স্যাক্টলি, এটা আপনি খুব ভালো একটা পয়েন্ট বলছেন, কারণ মোস্ট অফ দ্য ক্ষেত্রে কিন্তু এই সিজিপিএটা যে শুধুমাত্র পড়াশোনার সাথে কানেক্টেড ব্যাপারটা এরকম না, ব্যাপারটা হতেছে যে তার রেজুমিটা আমি দেখতেছি যে সে কোনো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি করে নাই, সে কোনো প্রজেক্ট করে নাই, সে কোনো কিছু শিখেও নাই, আবার শুধুমাত্র পড়াশোনা করছে, কিন্তু তার সিজিপিএ কম। তো তখন কিন্তু আসলে ওই কনফিউশনের জায়গাটা তৈরি হয় যে না, এ তো আসলে কোনো কিছুতেই সিরিয়াস না, তার মানে এই অর্গানাইজেশনে এসেও খুব বেশি একটা সিরিয়াসলি হয়তো বা কাজ করবে না আর কি। পরবর্তীতে রেজুমি তো প্রিপেয়ার করে ফেললো, অ্যান্ড দেন ফাইনালি যদি কেউ ইন্টারভিউ বোর্ডে বসে, বিশেষ করে যারা ফ্রেশারদের ক্ষেত্রে একটা ইন্টারভিউ ফোবিয়া কাজ করে, সিরিয়াস রকমের। আমরা এরকমও দেখছি প্রোগ্রামিং হিরোতে টপ স্টুডেন্ট খুব ভালো করছে, আমরা যখন ইন্টারনালি তাকে ইন্টারনাল অ্যাসেসমেন্ট করছি, নিজেরাও কিছুটা মক ইন্টারভিউ নিচ্ছি, সে ভালো করছে, কিন্তু যখন সে প্র্যাকটিক্যালি কোনো একটা কোম্পানিতে যায়, ইনফ্যাক্ট সফটওয়্যার কোম্পানির ইন্টারভিউগুলো আমি দেখছি যে মোরালিস খুবই ফ্রেন্ডলি, খুবই রিল্যাক্সড হতে হয়, খুবই রিল্যাক্সড, এমন না যে স্যুট প্যান্ট টাই পরে যাইতে হয়, নর্মালি যাইতেছে, একটা বা দুইজন পার্সন থাকে,
খুব ফ্রেন্ডলি ওয়েতে কথাবার্তা বলার চেষ্টা করে। তো এরকম একটা সিচুয়েশনে তার ভিতরে একটা ভয়াবহ রকম ইন্টারভিউ ফোবিয়া কাজ করে। তো ইন্টারভিউর জন্য আসলে প্রিপারেশন কীভাবে নেওয়া উচিত, এবং আপনি যখন একটা ইন্টারভিউ আপনি একটা লম্বা সময় ইন্টারভিউ নিয়েছেন, এখনও হয়তো বা নেন, তো ইন্টারভিউ নেওয়ার সময় এই ক্যান্ডিডেটের ভিতরে আপনি পার্টিকুলারলি কী দেখার চেষ্টা করেন, বিশেষ করে ফ্রেশারদের ক্ষেত্রে, যেটা দেখে আপনার মনে হয় যে না এই পার্সনটাকে হয়তো বা প্রথমত তো আপনি শর্টলিস্ট করছেন রেজুমে দেখে, অ্যান্ড সামনাসামনি এই পার্সনটা আসছে এবং সে হয়তো বা মোস্ট অফ দ্য ক্ষেত্রে 5টা কোশ্চেন করছেন, 3টার অ্যান্সারই করতে পারেন, স্টিল আপনি তাকে হায়ার করবেন কি করবেন না এরকম একটা সিচুয়েশন, তখন আসলে কী কী জিনিস কনসিডারেট করেন আর কি? আচ্ছা, আমার মনে হয় অনেকগুলো প্রশ্ন একসাথে হয়তো বা করেছেন, আমি আনসার করার চেষ্টা করি, কোনোটা আনসার না করলে আবার রিপিট করেন। প্রথম আসি যে ইন্টারভিউ ফোবিয়া বা এরকম কিছু বললেন, এটা মনে আমি কোথায় পড়েছি খেয়াল নাই, যে অনেক বড় বড় স্টার এরাও যখন কোনো একটা ইন্টারভিউ ফেস করে, মানে এটা না কম বেশি না সবার আছে। সো এটা হতে পারে একটা জিনিস, হ্যাঁ। সো ইটস নট অ্যান ভেরি আনন্যাচারাল, হ্যাঁ। সেকেন্ড আসি যে মানে এই সমস্যাটার সমাধানটা কি? সমস্যাটার সমাধান কিন্তু স্কিল, ঠিক আছে? মানে আপনি জানবেন আপনি কনফিডেন্ট, আপনি জানেন না আপনি কনফিডেন্ট হবেন না, এইটি স্বাভাবিক। সো আপনি স্কিল ডেভেলপ করেন, আপনি কনফিডেন্স আপনার এমনি আসবে। আর কিছু একটা পার্সেন্টেজ তো থাকবে, আপনি নতুন একটা জায়গায় যাচ্ছেন, যে কোনো কোশ্চেন সেটাই। সো স্কিল ডেভেলপ করে আপনার এই প্রবলেম সলভ করতে হবে। থার্ড যদি বলেন যে আমি কি দেখি, ঠিক আছে, সো আমি কি দেখি, আমি যদি ফ্রেশারদের ক্ষেত্রে এটা বলি, ও কি জানে না এটাও সমস্যা না। আমি দেখি যে ওরে দিয়ে আসলে আমি যে কোনো কিছু শিখাইতে পারবো কিনা, ও ফ্লেক্সিবল কিনা, ও অ্যাডাপ্টেবল কিনা, ওর অ্যানালিটিক্যাল অ্যাবিলিটিটা কেমন। একটা হচ্ছে ওর ইচ্ছা কেমন, আর একটা হচ্ছে ওর ওই মানে অনেকের আছে ধরেন ইচ্ছা আছে অনেক, কিন্তু আসলেও পারবে কিনা, এই দুইটা জিনিস বোঝার চেষ্টা করি। কেউ যদি ধরেন রিজিড থাকে যে না ঠিক আছে ও এটা শিখবে না, এইগুলি ফ্রেশারদের ক্ষেত্রে এগুলি আমরা একটু কম পছন্দ করি। ওর অনেক ফ্লেক্সিবল হইতে হবে। ও ধরেন ওই যেটা বলে এখন পলিগ্লট ডেভেলপার, যে হি অর শি শুড বি ওকে টু ওয়ার্ক অন মাল্টিপল থিংস। সো এই নেকটা ওর আছে কিনা, এই অ্যাডাপ্টিবিলিটি ওর আছে কিনা এটা দেখি, এবং ওকে দিয়ে হবে কিনা, এটা আছে ও চায়, কিন্তু আবার ধরেন ওর অ্যানালিটিক্যাল অ্যাবিলিটিটা ওই রকম না, ওইটাও একটা সমস্যা। সো আর ওইটা আছে কিনা একটা অ্যাকসেপ্ট, এই দুইটা জিনিস মেইনলি দেখি ফ্রেশারদের ক্ষেত্রে আমরা। বাকিটা ধরেন আমরা উই ক্যান ট্রেন দেম। না এটা আপনি একটা খুব ভালো জিনিস বলছেন আর কি, যে অ্যাডাপ্টেবিলিটির ব্যাপারটা, এবং সে ইন্টারভিউয়ারকে আসলে কনফিডেন্সটা দিতে পারছে কিনা, যে ভাই আমি আপনার টিমে যখন জয়েন করবো তখন হয়তোবা আমি পার্টিকুলারলি আপনি যেগুলো এক্সপেক্ট করতেছেন সবগুলো রাইট এট দিস মোমেন্ট জানি না, কিন্তু আমি XYZ পারি, সো এটা যেহেতু পারি ওগুলো আমি শিখে নিতে পারবো, এবং ওই কনফিডেন্সের জায়গাটা যেন তৈরি করা যায়, এটা একটা ব্যাপার। আর ওর কথা থেকে বোঝা যায় আসলে যে ওই যেটা আপনার আনসারও আসছিল, যে মানে হ্যাঁ আই উইল বি এবল টু ডু ইট, মানে ওই কনফিডেন্সটা ওর মুখে চোখে বোঝা যায়, ও করতে পারবে। মানে ক্যান ডু অ্যাটিটিউড টাইপের কোনো কিছু যদি একটা থাকে তাহলে তার জন্য ভালো হয়। বা আপনি তো ইউনিভার্সিটিতে বেশ কিছুদিন ক্লাস নেওয়ার সুযোগ হয়েছে, তো ইউনিভার্সিটিগুলোতে কিন্তু রাইট নাও আরেকটা কমন ট্রেন্ড আছে, সেটা হইতেছে যে রিসার্চ করবো নাকি হইতেছে আমি ডেভেলপার হবো, এরকম একটা, বিশেষ করে যারা কম্পিউটার সায়েন্সে পড়াশোনা করতেছে আর কি। তো এই জায়গাটাতে যে ঘটনাটা ঘটে, যে যারা রিসার্চ করে তারা দেখি যে রিসার্চ আসলে করে, ওরা তো ওই যে একদম টপ 5% বা এই টাইপের একটা ক্যাটাগরি। কিন্তু কিছু মানুষ কনফিউশনের ভিতরে থাকে যে রিসার্চ করবে নাকি, কারণ রিসার্চ করলে দেশের বাইরে হয়তো পড়াশোনা করতে যাওয়া যায়, কারণ ফ্রেশার হিসেবে দেশের বাইরে চাকরি নিয়ে যাওয়া একমাত্র গুগল, ফেসবুক বা টপ কোম্পানি ছাড়া তো একটু ডিফিকাল্ট। আর রিসার্চ যদি আপনি করেন, আপনার যদি রিজনেবল একটা রেজাল্ট থাকে, আপনার যদি ভালো কিছু থিসিস পেপার তৈরি হয়, তো বাংলাদেশের কনটেক্সটে আপনি যদি চিন্তা করেন, কেউ যদি বাংলাদেশে পার্টিকুলারলি থাকতে চায়, তার জন্য কি আসলে রিসার্চে ফোকাস করা উচিত, নাকি স্কিল ডেভেলপমেন্ট করে কোনো একটা জবের জন্য প্রিপেয়ার হওয়া তার জন্য বেটার অপশন হবে বলে আপনার ধারণা? আচ্ছা, কি হওয়া উচিতের চাইতে আমার কাছে মনে হয় যে এটা পার্সোনাল প্রিফারেন্সের উপর ডিপেন্ড করে, কে মানে রিসার্চ নিয়ে কাজ করতে চায় আর কে প্রোগ্রামিংয়ে থাকতে চায়। তার যদি রিসার্চ নিয়ে কাজ করার ইচ্ছা থাকে, সাধারণত এগুলি কিন্তু প্রথম থেকেই কম বেশি ফিক্স হয়ে যায়। যারা রিসার্চ নিয়ে কাজ করতে চায় ওরা স্টাডি প্রচুর করে, ওরা প্রোগ্রামিং কম্পারেটিভলি হয়তো একটু কম করে, ওরা ক্লাসে ফার্স্ট সেকেন্ড থার্ড হয় বেশি। আর যারা কম্পিটিটিভ প্রোগ্রামিং নিয়ে ব্যস্ত থাকে ওদের রেজাল্ট যে সবসময় ভালো হয় তা না, ঠিক আছে। সো ওইটা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার থেকেই না হয়ে যায়। সো যার ইচ্ছা রিসার্চার হবে সে আসলে, আমাদের যারা রিসার্চার হতে চায় ওই জায়গায় যারা কাজ করতে চায় তারা আমার মনে হয় যে দেশ টার্গেট করে না। সো আর দেশে যারা থাকে তারা মানে মোস্ট অফ প্রোগ্রামারই। এখন দেশে রিসার্চের অপশন আছে কি নাই আমার মনে হয় খুবই 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 অল্প। ইনফ্যাক্ট ওয়ার্ল্ড ওয়াইডও যদি আপনার পার্সেন্টেজ দেখেন তাও তো অল্পই। সো আমাদের দেশে তো আরও কম হবে, এটাই স্বাভাবিক, ঠিক আছে। সো আমার এটাই দাঁড়াইলো যে কারো যদি এটাতে ইচ্ছা থাকে সে ওইভাবে নিজেকে প্রিপেয়ার করে এবং সে আসলে ইনফ্যাক্ট আসলে বাইরেই যায়। আচ্ছা,
তো তার মানে আপনার ওভারঅল কথার সামারি থেকে আমি যেটা বুঝতে পারতেছি যে আসলে যারা রিসার্চ করতে চায় তারা ন্যাচারালি তো ওইদিকেই ড্রিভেন অবস্থাতে থাকে, কিন্তু যে কিনা ডেভেলপমেন্টে যাওয়ার কথা মোস্ট অফ দ্য ক্ষেত্রে সে হয়তো বা বুঝে যে তাকে আলটিমেটলি ডেভেলপমেন্টে যেতে হবে, কিন্তু সে হয়তো বা স্কিলসে ডেভেলপ। আরেকটা ক্যাটাগরি আমি দেখেছি, আমাদের থেকেও কিছু ছেলে পেলে আমরা একসাথে কাজ করেছিলাম আমাদের আর্লি লাইফে জাকসারাতে। ওরা 2-3 বছর কাজ করে তারপর ধরেন আইবিএম বা বিভিন্ন ওইখানে গিয়ে আগে পিএইচডি করেছে, তারপর আইবিএম বা এরকম কোনো অর্গানাইজেশনগুলোতে রিসার্চে জয়েন করেছে। সো এইটাও কিন্তু আরেকটা পাথ যে নট ডিরেক্টলি রিসার্চে যাওয়া, বিকজ অফ ইউ নিড some level of some years of practical experience on programming life, right? That may help them to be a better researcher. So এইটা অনেকে করে যে প্রোগ্রামিং লাইফে কিছুদিন কাজ করে তারপর বাইরে যায় পিএইচডি করে তারপর রিসার্চে যায়। কারণ রিসার্চের ওই জায়গাটাতে মাঝে মাঝে তো প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সের প্রয়োজন হয়, বিশেষ করে ডেভেলপমেন্ট রিলেটেড। তখন হয়তো বা তার জন্য এটা অনেক হেল্পফুল হয় আর কি। নেক্সট এবং দেখা যায় ও যে পিএইচডি করার পর যখন ও কোথাও অ্যাপ্লাই করতেছে তখন এই যে প্রোগ্রামিং এর এক্সপেরিয়েন্সটা ওকে ভালো হেল্প করে, তখন না যে হি হ্যাজ দিস টাইপ অফ এক্সপেরিয়েন্স এজ ওয়েল। আচ্ছা, নেক্সট যেটা জানতে চাই যে বাংলাদেশের কনটেক্সটে আমরা মোটামুটি একটা রিসার্চ এবং ইন্টারনেটে বেশ কিছু ঘাটাঘাটি করে যেটা দেখছি যে বাংলাদেশে মোটামুটি প্রত্যেক বছর 20,000-এর মতো স্টুডেন্ট সিএসসি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে এবং পড়াশোনা শেষ করতেছে। তো প্রথমত এই পরিমাণ ফ্রেশারের অ্যাকোমোডেট করার মতো বাংলাদেশের সফটওয়্যার কোম্পানি আছে কিনা, আর প্রথমত এটা তো একটা প্রশ্ন, আর দ্বিতীয়ত হচ্ছে যে মার্কেটে ওই লেভেলের ডিমান্ড আছে কিনা। তো ওভারঅল আপনি তো ভাই একটা লম্বা সময় ধরে বাংলাদেশের সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে আছেন, তো সেই কনটেক্সটে আপনি যদি বলেন যে সাপ্লাই অ্যান্ড ডিমান্ড, নাকি এখানে কোয়ালিটির কোনো একটা ইস্যু আছে যেটা কারণে কোম্পানিগুলো হয়তো বা ভালো ফ্রেশার পাচ্ছে না, বা এই টাইপের এই সিচুয়েশনটা নিয়ে যদি ওভারঅল ইন্ডাস্ট্রি পার্সপেক্টিভ থেকে আপনি যদি একটা সামারি শেয়ার করেন আর কি। ওকে, সো ওভারঅল আসলে যে পরিমাণ সিএসসি স্টুডেন্ট বের হয়, আমার মনে হয় যে নাম্বার দিয়ে চিন্তা করলে হয়তো বা ওই পরিমাণ অপরচুনিটি আমাদের কাছে নাই। আবার দেয়ার ইজ আদার সাইড অফ দ্য কয়েন, মানে আমরা কিন্তু সবসময় কনস্ট্যান্টলি বলি যে আমরা ভালো লোক পাই না। তো তার মানে সমস্যাটা কী দাঁড়ালো? সমস্যাটা দাঁড়ালো শেষ পর্যন্ত গিয়ে যে যেই পরিমাণ প্রডিউস হচ্ছে সেগুলি এনাফ কোয়ালিফাইড হচ্ছে না। এনাফ কোয়ালিফাইড যদি হতো তাহলে যদি আমাদের এনাফ কোম্পানিতে না থাকলেও ওরা রিমোট জব, ওরা ফ্রিল্যান্সিং এগুলি করেও বেশ ভালো ইনকাম বা স্যালারি ড্র করতে পারতো, ঠিক আছে? সো লং স্টোরি শর্ট, কোয়ালিটিফুল স্টুডেন্ট, হ্যাঁ, মানে সেই সমস্যাটা সেইটা আর কি, যে যেই পরিমাণ আমাদের দরকার সেই পরিমাণ মোর অর লেস কোয়ালিটি স্টুডেন্ট আসতেছে, কিন্তু যেই পরিমাণ আসতেছে সবাই কোয়ালিফাইড না। হ্যাঁ, এবং আমার ধারণা এর মধ্যে একটা বড় সংখ্যা, আমি তো পার্সেন্টেজ বলতে পারবো না, ওরা নিজেরাও বাই দ্য টাইম জেনে যায় যে ওরা হয়তো বা বেস্ট প্রোগ্রামিংয়ের জন্য হয়তো বা ক্যাপাবল না। সো দেখা যায় ওরাও অনেক সময় একটা সংখ্যা যে বিভিন্ন জায়গায় ডাইভার্ট করে প্রোগ্রামিং ছাড়া। আসলে তো মূল সমস্যা হচ্ছে যে কোয়ালিটি অফ এডুকেশন স্টুডেন্ট আসলে তৈরি হচ্ছে না। তো কোয়ালিটিফুল স্টুডেন্ট যদি তৈরি হইতো তাইলে বাংলাদেশের সফটওয়্যার ইন্ডাস্ট্রি কি এই পরিমাণ কোয়ালিটিফুল স্টুডেন্ট, ফর এক্সাম্পল আমি ধরে নিলাম যে 20,000 স্টুডেন্ট কালকে থেকে সবাই কোয়ালিটিফুল বের হচ্ছে, তাইলে বাংলাদেশ ইন্ডাস্ট্রি এটার জন্য রেডি কিনা এত মানুষজনকে? আমার মনে হচ্ছে না রেডি। আচ্ছা, বাট তারা তো আসলে মানে মার্কেট তো ওপেন এখন বাংলাদেশে বসে, হ্যাঁ, হয়তো বা কোম্পানিগুলো নেওয়ার জন্য আমার মনে হয় রেডি না এতটা, যদি কোয়ালিফাইড হতো। আচ্ছা, আবার মেবি উই নেভার নো, মেবি মানে আবার দ্যার ইজ অ্যাগেন আদার সাইড অফ দ্য স্টোরিজ, লাইক মেবি আমরা অনেক সময় শুনি অনেক বড় বড় কোম্পানি আমাদের দেশে আসতে চায়, কিন্তু তারা যখন অ্যাসেস করে দেখে যে তাদের যে পরিমাণ গুড কোয়ালিটি ইঞ্জিনিয়ার দরকার, মানে ওই পরিমাণ অ্যাট এ টাইম তারা এসে রিক্রুট করতে পারবে না, তখন তারা আসবে না। সো ওইটা হতে পারে। এই কোয়ালিটি অফ এডুকেশন যদি ইমপ্রুভ করে তখন এইটার একটা বাটারফ্লাই ইম্প্যাক্ট হয়তো বা থাকবে আসলে, তখন হয়তো বা এই আমরা যেটা বলছি যে রেডি না, এই রেডিনেসটা তখন হয়তো আরও বাড়তেও পারে। রিসেন্ট টাইমে আমরা যে জিনিসটা দেখি ভাই, যে বাংলাদেশের বিশেষ করে কম্পিউটার সায়েন্সে যারা পড়তেছে টপ ক্যাটাগরি স্টুডেন্টরা হয়তো বা চাকরি বাকরিতে ঢুকে এবং বাংলাদেশের টপ সফটওয়্যার কোম্পানিতে ঢুকে সেখানে 1-2 বছর তারা কাজ করে, এবং আপনি একটু আগে যেটা বলতেছিলেন যে 1-2 বছর কাজ করার পরে তারা বাইরের কোনো একটা কোম্পানিতে বা রিমোট কোনো একটা জবের ভিতরে ঢুকে যাচ্ছে। একটা তো হচ্ছে সে বাংলাদেশে বসে রিমোট জব করতেছে, আরেকটা হচ্ছে দেশের বাইরে চলে যাচ্ছে। তো বাংলাদেশের কারেন্ট কনটেক্সটে
এই যে দেশের বাইরে একদম টপ ট্যালেন্টেড, কারণ দেশের বাইরে থেকে যখন হায়ার করে সে কিন্তু মিডিওকর কাউকে হায়ার করে না, সে একদম টপ একটা পার্সনকে হায়ার করে নিয়ে যায়। তো এই জায়গাটাতে আপনি একটা লম্বা সময় ধরে তো ইউএসএ একটা কোম্পানির সাথে কাজ করছেন এবং এখন তো দেশে বিদেশি বিভিন্ন অর্গানাইজেশনের জন্য সফটওয়্যার ডেভেলপমেন্ট সার্ভিস দিচ্ছেন। তো সেই কনটেক্সটে কোনো একটা মিড লেভেল ডেভেলপার যে কিনা চিন্তা ভাবনা করতেছে যে দেশের বাইরে চলে যাবে, দেশের বাইরে চলে গেলে কি একটা তো হইতেছে যে ওভারঅল লাইফস্টাইলের সাথে তো একটা ডিপেন্ডেন্সি আছে, আর একটা হচ্ছে কোয়ালিটি অফ ওয়ার্ক বা তার যে প্রফেশনাল লাইফের ক্ষেত্রে যদি আপনি চিন্তা করেন যে বাংলাদেশের কোম্পানির সাথে দেশের বাইরের, একটা তো হইতেছে যে টপ ক্যাটাগরির কোম্পানি তো ডিফারেন্ট, আর একটা হইতেছে যে দেশের বাইরে ইউএসএ, আমেরিকা বা ইউরোপেও কিন্তু মিডিওকর কোম্পানি আছে। তো সেই কোম্পানি তো একটা মেজরিটি সংখ্যক মানুষ যায়। তো এই কোয়ালিটিটার মানে কতটুকু আর কি ডিফারেন্সিয়েশন কতটুকু, যেটা তার ডিসিশন মেকিংয়ে অনেকখানি হেল্প করতেছে, নাকি সে জাস্ট বাংলাদেশ ছাড়তে চায় এই কারণে হয়তো বা দেশের বাইরে চলে যাচ্ছে, এরকম একটা জিনিস? হ্যাঁ, আপনি ওরা যেই কোম্পানিগুলিতে ওইখানে যায়, তো সেইগুলি ধরেন সবাই যে গুগল মাইক্রোসফটে যায় তা তো না, বাট যেগুলিতে যায় সেগুলিকে আমি কোনোভাবে মানে কোনো ব্যাড কোম্পানি আমি বলতে চাই না, সেগুলি ভালো কোম্পানি, ঠিক আছে। আর মেইনলি ও যখন দেশের বাইরে যাচ্ছে, যারা বিগ টেক কোম্পানিগুলিতে যায় মানে তাদের তো তাদের অবজেক্টিভ ভিন্ন, তারা থাকে কিন্তু আমি বিগ টেক কোম্পানিগুলিতে জব করবো। খেয়াল করেন, ওর কিন্তু অবজেক্টিভ থাকে না আমি দেশের বাইরে যাব, মানে আমি বিগ টেক কোম্পানিগুলিতে জব করবো, ওইটার টার্গেট থাকে। আর যারা এর ছাড়া বাইরে যাচ্ছে ওরা হচ্ছে বিদেশে যাওয়ার জন্য যাচ্ছে, বিদেশে গিয়ে এখন যে কোনো কোম্পানিতে, একটা মিডিয়াম কোম্পানি হোক ভালো কোম্পানি হোক, যে যার ক্যাপাবিলিটি অনুযায়ী জয়েন করে। সো ডেফিনেটলি মানে অবজেক্টিভটাই কিন্তু ভিন্ন, আচ্ছা বুঝতে পারছি? মানে কেউ বিগ টেক কোম্পানিতে যাচ্ছে, কেউ দেশের বাইরে যাচ্ছে, মাইগ্রেট করতেছে। বুঝতে পারছি ভাই। আর আজকে ভাই লাস্ট যে প্রশ্নটা আপনার কাছে জানতে চাই সেটা হচ্ছে, কারেন্ট টাইমে তো খুবই হট টপিক হচ্ছে যে চ্যাটজিপিটি, তারপরে আপনার গুগল বার্ড বা কোপাইলট, এই টাইপের যে ধরনের টুলগুলো আসছে, বিশেষ করে এই টাইপের টুলগুলোতে কি হয় যে আপনি কোনো একটা ডিজাইন যদি তাকে দিয়ে দেন, সে ফ্রন্ট এন্ডের কোডটা আপনাকে দিয়ে দিতেছে বা কোডিংয়ের জায়গাটাতে অনেকখানি হেল্প করতেছে। এটার কারণে ফ্রেশারদের ভিতরে বা যারা জুনিয়র ডেভেলপার আছে তাদের ভিতরে হয়তো বা একটা ধারণা তৈরি হয়েছে যে এই কারণে হয়তো বা আমি কোম্পানিগুলো আমাকে হায়ার করতেছে না বা আমার চাকরি বাকরি চলে যাচ্ছে। তো এই চ্যাটজিপিটি বা গুগল বার্ড এটা কি ডেভেলপারদের জন্য কোনো মানে রিস্কি কোনো একটা ব্যাপার, নাকি এটা তার লাইফকে আরও অনেকখানি ইজিয়ার করছে? আপনার পার্সপেক্টিভ যদি এটাতে বলেন ভাই। আচ্ছা, সো মানে এইটার ইউটিলাইজেশন কিছু তো আমরা দেখতেছি, আসলে কি পর্যন্ত দেখবো না দেখবো এটা সময় বলে দিবে, ঠিক আছে। তারপর আমি কিছু আনসার করি। সো দেয়ার ইজ আমরা সময়ের সাথে সাথে আমরা বুঝবো জিনিসটা। এখন ভয় পাওয়ার কারণ আছে কি নাই এটা ডিপেন্ড করে যে আসলে ইটস নট অ্যাবাউট দ্য জুনিয়র ডেভেলপার্স অর সিনিয়র ডেভেলপার্স, ইট ইজ অ্যাবাউট ইন্ডিভিজুয়ালস, ঠিক আছে। যে দেখেন আমাদের তো জেনারেশন বাই ফার্স্ট জেনারেশন, সেকেন্ড জেনারেশন, কিন্তু বিভিন্ন রকমের জেনারেশন হয়েছে, তাই না? সো ইটস মোর অ্যাবাউট দ্যাট আমাদের মাইন্ডসেট বা স্কিল সেটটা চেঞ্জ করতে হবে। এআই টুলস বা টেকনোলজি অলরেডি তো চলে আসছে, এগুলো দেখতে হবে যে আসলে আমরা কীভাবে এগুলোকে ইউটিলাইজ করে আমরা আরও প্রোডাক্টিভ হতে পারি। এখন ধরেন আপনি যদি এরকম কোনো প্রফেশনে থাকেন যেইটা আসলে এআই করতেছে, দেন ইউ আর ইন রিস্ক, রাইট? সো ইটস নট অ্যাবাউট সিনিয়র অর জুনিয়র, ইটস অ্যাবাউট ইন্ডিভিজুয়ালস। যে আমাদের এখন দেখতে হবে যে আমি যেই কাজটা করতেছি এটা কি এআই করতেছে কিনা, অ্যাজ ইট ইজ এআই করতেছে, হ্যাঁ করলে তাইলে এআইটাকে ইউটিলাইজ করে আমি আরও নেক্সট লেভেল ভালোটা কোনটা করতে পারবো। সো আমাদের এআই ইউটিলাইজেশন বাড়াতে হবে সবার, ঠিক আছে, কোম্পানিগুলোতে, ঠিক আছে। যে যেমন ধরেন কথার কথা, যদি আপনি যদি শুধু এখন কথার কথা যে ইমেজ প্রসেসিংয়ের কথা ধরেন, খুব আপনি ছোটো ছোটো কোনো এডিট করেন, এখন ছোটো ছোটো এডিট তো এখন তো এআই করে ফেলবে বা করতেছে অলরেডি, তাইলে আপনার তো এই স্কিল থাকলে হবে না, আপনার একটু অডিট হওয়ার ব্যাপার আছে, আপনি আপনার স্কিল আপডেট করতে হবে। স্কিল আপডেট করে এআইয়েরও টুলগুলিকে ইউজ করে কীভাবে আরও নেক্সট লেভেল আরও বেটার করা যায় আপনার সেই দিকে ফোকাস করতে হবে। সো এই সবার জন্য এটা ট্রু, এটা আপনার জন্য ট্রু, এটা আমাদের জন্য ট্রু, সবার জন্যই ট্রু, ঠিক আছে। যে এখন এআই ইউটিলাইজ করতে হবে, এটা ইউজ করে আমাদের মানে এআই ইউটিলাইজেশন দিয়ে আমাদের আরও নেক্সট লেভেল বেটার কী করা যায় সেটাই চিন্তা করতে হবে। যেটা এআই করে ফেলে, যেটা এআই দিয়ে ইজি, সেইটাতে কেউ থাকলে হি ইজ ইন রিস্কি। আচ্ছা, না এটা একটা ভালো জিনিস যে চ্যাটজিপিটি বা গুগল বার্ডকে যদি তার একটা প্রোডাক্টিভিটি টুল হিসেবে সে যদি ইউজ করতে পারে বা তার পার্সোনাল কাজের ইফিসিয়েন্সি সে যদি বাড়াতে পারে বা একটা ক্লিন কোড লেখার ক্ষেত্রে বা একটা বেটার কোড লেখার ক্ষেত্রে সে যদি ইউটিলাইজ করতে পারে, তাহলে তো আসলে এটা জুনিয়র ডেভেলপার বা মিড লেভেল ডেভেলপারের জন্য কাইন্ড অফ একটা ব্লেসিংয়ের মতো। এবং অ্যাট দ্য সেম টাইম সে চ্যাটজিপিটিকে কিন্তু তার একটা সিনিয়র ডেভেলপার মেন্টর হিসেবে ইউটিলাইজ করতে পারে, যে তুমি আমার সিনিয়র ডেভেলপার মেন্টর হিসেবে অ্যাক্ট করো এবং আমি তোমাকে বিভিন্ন ধরনের
প্রবলেম দিবলো, সেই প্রবলেমটাকে আমি কীভাবে সলভ করবো সেটা কিছু স্টেপগুলো তুমি আমাকে সাজেস্ট করো। তো আমার মনে হয় যে ওই দিক থেকে আসলে এটা তো একটা খুব ভালো ব্লেসিংয়ের ব্যাপার। এটা নিয়ে ভয় না পেয়ে রেদার এটাকে যদি এমব্রেস করে এটা সম্পর্কে আরও বেটার জানা যায়, ইউটিলাইজ করা যায়, তাহলে তো খুবই ভালো একটা ব্যাপার। তো থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ ফর ইউর টাইম। আমরা খুব ভালো বেশ কিছু জিনিস আসলে জানতে পারলাম, এবং প্রথমত ডেভেলপমেন্ট রিলেটেড তো ছিল, অ্যাট দ্য সেম টাইম সিএসসি থেকে আসলে সে কীভাবে তার ক্যারিয়ারের জন্য প্রিপেয়ার হবে, এবং সে হয়তো বা ফ্রেশার হিসেবে ইন্ডাস্ট্রিতে কীভাবে এন্ট্রি নেবে, এটার বেশ কিছু ইনফরমেশন জানলাম। তো সব শেষে ভাইয়া যদি আপনি ফ্রেশারদের উদ্দেশ্যে কিছু বলতে চান, যে তারা তাদের নিজেকে কীভাবে প্রিপেয়ার করলে আসলে সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে সে যখন এন্ট্রি নিতেছে সেটা তার জন্য আরও একটু ইজিয়ার হবে ভাইয়া। ঠিক আছে, থ্যাংক ইউ রাকিব অ্যান্ড প্রোগ্রামিং হিরোকে। আমরা এপ্রিসিয়েট করি প্রোগ্রামিং হিরো এবং আপনাদেরকে, যে আপনারা কমিউনিটি কন্ট্রিবিউশনের কাজ করছে। অবশ্যই বিজনেস ইজ দেয়ার, বাট ইউ আর হেল্পিং দ্য কমিউনিটি আউট দেয়ার অ্যান্ড হুইচ ইজ ডিরেক্টলি বেনিফিশিয়াল ফর আস এজ ওয়েল। কিপ ইট কন্টিনিউইং ইউর ওয়ার্ক। দেন ফর দ্য ফ্রেশার্স, আমি মনে হয় অলরেডি কয়েকবার করে বলেছি, বাট আই এম রিপিটিং অ্যাগেইন দ্যাট অল দে নিড ইজ লাইক লার্নিং ওয়ান স্পেসিফিক টেকনোলজি ভালোভাবে। প্রথমত অনেক কিছু শিখতে পারবে পরে, প্রথমত সেইটা। অ্যান্ড হচ্ছে কমিউনিকেশনটা, মানে আরও অনেকগুলি স্কিল বলা যাবে, বাট আমরা তো এইগুলিতেই বেশি সমস্যায় পড়ি ক্লায়েন্টদের সাথে। কমিউনিকেশন, তারপর ইংলিশ, তারপর সাথে হচ্ছে যে ইংলিশটা। সো আমি বলছি যে আমাদের টাইপ অফ কোম্পানিগুলোর জন্য, মানে এইগুলো যদি সে ভালোভাবে শিখতে পারে, অ্যান্ড দেয়ার আর আ লট অফ ম্যাটেরিয়ালস অন দ্য ওয়েব, ইয়াহু, ইউটিউব অ্যান্ড এভরিওয়্যার। সেগুলো শিখতে পারলে মানে দেয়ার আর লট অফ স্কোপস টু ইমপ্রুভ। মানে তারা ঠিক কোন লেভেল পর্যন্ত যেতে পারবে, দে ইভেন ডো নট নো। অল দে নিড ইজ ফোকাস অন স্টাডি। অ্যান্ড আমাদের এখনকার জেনারেশন তো খুব অস্থির, আজকে এটা কালকে এটা, সময় নষ্ট, এটা সেটা নিয়ে। সো অস্থিরতা কমাইতে হবে আমাদের, মানে ফোকাস করতে হবে স্টাডিতে। কিপ ইউর স্টাডি, কিপ ইউর 80%, 90% টাইম অন দ্য স্টাডি। দ্য ফিউচার ইজ টু ইউ। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ ফর ইউর সাজেশন। আশা করি আমরা ফিউচারে ভাইয়া আরও বেশ কিছু ডিসকাশন করবো। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ ফর ইউর টাইম। থ্যাংক ইউ।